আসসালামু আলাইকুম and welcome to the Daily Buzz with আলিনুর। আজকের পর্বটা আসলে অনেক বিশেষ, কারণ গতবারের মতোই আজকের পর্বেও একজন আমি মেয়র প্রার্থীকে নিয়ে আমি আমার পডকাস্টটা করব। স্থানীয় সরকার, নগর উন্নয়ন, নাগরিক সেবা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সব ইনক্লুড থাকবে আজকে আমার পডকাস্টে। আহ, এই আলোচনার উদ্দেশ্য আসলে কোনো ব্যক্তি বা কোনো দলের প্রচারের জন্য না। আমি আবারও বলছি এই কথাটা। দ্য ডেইলি বাজ উইথ আলিনুর বা আমি কখনোই কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের প্রচারের জন্য পডকাস্ট করি না, বরং আহ, আমি তাদের আসলে মেয়র প্রার্থীদের দৃষ্টিভঙ্গি, দেন তাদের প্রতিশ্রুতি, তাদের পরিকল্পনা, এই সব জিনিসগুলো তুলে ধরার জন্য আমি আমার পডকাস্টটা তাদের সাথে করেছি। আহ, আজকের পডকাস্টটা অবশ্যই অনেক 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 বেশি তথ্যভিত্তিক হবে। আহ, আপনাদের যে প্রশ্নগুলো ছিল, অনেক প্রশ্ন আমি আমার পডকাস্টের মধ্যে ইনক্লুড করছি, আমি তাকে আস্ক করছি। সো মনোযোগ দিয়ে অবশ্যই আজকের এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে আজকের এপিসোডটা দেখবেন। আর অ্যাটলিস্ট দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আমি আমার ভোটটা কাকে দিচ্ছি বা কাকে দিব। চলুন শুরু করা যাক দ্য ডেইলি বাজ উইথ আলী নূরের নতুন একটি এপিসোড একজন মেয়র প্রার্থী মোহাম্মদ মাসুদ পারভেজকে নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রথমে বলছি ওয়েলকাম টু দ্য ডেইলি বাস উইথ আলিনুর। আপনারা আবার একটা নতুন এপিসোড দেখতেছেন দ্য ডেইলি বাস উইথ আলিনুরের। আজকে আমার যে গেস্ট, আসলে আমি যখনই বাইরে যাই, যখনই কথা বলি বর্তমান নির্বাচন সম্পর্কে, এই মানুষটার কথা আমি সবসময় শুনি। সবাই এই রকম কথাই বলে যে এই মানুষটা হচ্ছে জনগণের নেতা, জনগণ তাকে পছন্দ করে, মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। ভাই আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার পরিচয় জানি, সবই জানি, বাট আমি চাচ্ছি যে আপনার পরিচয়টা আমার গেস্টে আপনিই দিন। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ। আমি আমার বাসা আপনার বেউথা রোড, পোলিং নাম্বার 20/2, LGDA অফিসের বিপরীত পাশে। আর মৌজাইটা পশ্চিম বান্দুটিয়া। আর আমার দেশের বাড়ি কৌরি বিশ্বাস বাড়ি, গালা ইউনিয়ন, উপজেলা হরিরামপুর। আমার বাবা মৃত আব্দুল মুহিত বিশ্বাস। আমার বাবা পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে দেশ স্বাধীনের পরও প্রায় 28 বছর, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি গালা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, ইউপি সদস্য ছিলেন। আচ্ছা আচ্ছা। আর আমাদের মানিকগঞ্জ আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী ছিলেন, সিনিয়র আইনজীবী ছিলেন। তো বর্তমানে আমি মানে রাজনৈতিক পরিচয়। আচ্ছা পারভেজ ভাই, আমি একটা জিনিস তো বলি, আমার বাসা তো বেউথাম। সো আমি ছোটকাল থেকে যদি কোনো নেতারে চিনা আসছি, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি আপনার নাম পাইছি আমি, কারণ আমার বাসা একদমই আপনার কাছে। তো সেই ক্ষেত্রে সব সময় এই নামটাই শুনছি যে পারভেজ ভাই, পারভেজ ভাই, পারভেজ ভাই। তো এই পারভেজ ভাইয়ের যে রাজনৈতিক ক্যারিয়ার, এই ঢুকার গল্পটা কি রকম ভাবে ছিল, শুরুটা কি রকম ভাবে ছিল, কেন চাইছিলেন যে রাজনীতিতে ঢুকবেন বা রাজনীতি করবেন, এটার পিছনের গল্পটা কি? আসলে ছোটবেলা থেকেই আমি প্রতিবাদী ছিলাম। অন্যায় জুলুম এগুলি আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম না। আমার শুরুটা হয়েছে আমার যে বেউথা এলাকা, এই এলাকায় বিগত সময়ে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই এলাকার মানুষ একটু নিরীহ, অসহায় ছিল বিগত সময়ে। তো এটা তাদের কত সালের কথা বলতেছেন? এইটা এই কত হবে আপনার, এই 84-85 কথা বলতেছি আমি, 84-85 দিকে। আমি তখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে পড়ি। ওই সময়ে দেখতাম
বিভিন্ন জায়গার থেকে এসে আমাদের এই এলাকার লোকজনের উপর অন্যায়ভাবে জুলুম করে যাইত। আমার এই এলাকায় রাজনৈতিকভাবে মানে অতটা সক্রিয় ছিল না আমাদের এই বেউথা এলাকার মানুষ। আর যে কারণেই আমাদের উপরে জুলুমটা করে সুবিধা পাইতো যে আমরা আসলে কোনো প্রতিবাদ করতে পারতাম না অন্যায়ের। আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের মারধর করতো অন্যায়ভাবে, আমাদের মা বোনদের উত্ত্যক্ত করতো, হ্যাঁ, বিভিন্ন এলাকা থেকে এসে। তো এগুলা এই অত্যাচারগুলি আমি দেখছি, আমাদের উপর যে অত্যাচারগুলি করছে, তো এইটার প্রতিবাদ করতে যাই কিন্তু আমার মূলত মানে রাজনীতিতে। রাজনীতিতে আসা মূলত শুরু। আচ্ছা, আচ্ছা। তো এই প্রতিবাদ করতে মানে করতে যায় তখন দেখছি যে আমাদের আসলে আমরা যে অন্যায়টারে মানে প্রশ্রয় দিতে চাইতেছি না, আমরা যে অন্যায় অত্যাচার থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে চাইতেছি, তো এই ধরনের নৈতিকতা সম্পন্ন আমরা ব্যক্তি আমরা দেখছি। আমরা ছোট ছিলাম অনেক, আমার প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে দেখেছি, উনি আপনার সাধারণ মানুষের পাশে থেকেছে সবসময়, গরিব মানুষের পাশে, এদেশের নিরীহ মানুষের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা ছোট ছিলাম অনেক, টিভিতে দেখতাম, হ্যাঁ, উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তো ওনার ওই আদর্শকে আসলে মূলত আমরা ধারণ করেই জাতীয়তাবাদী দলে পরবর্তীতে আসি, যে একটি রাজনৈতিক দলের যদি কর্মী হই তাহলে আমি একটা আমাদের দলের যে আদর্শিক যে একটা ছায়া, আদর্শিক যে একটা শক্তি তার ভিতরে আমরা থাকবো এবং তার সহযোগিতা নিয়েই আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। এইভাবে রাজনীতিতে আসা শুরু। পরবর্তীতে যখন আমরা অষ্টম শ্রেণীতে পড়ি, আমি সরকারি বয়েজ হাই স্কুলের ছাত্র। তো এই ছাত্র জীবনে তখন হঠাৎ করে আমাদের এই শিক্ষা উপকরণের মধ্যে যে মানে প্রধান যে উপকরণটা কাগজের মূল্য হ্যাঁ। বাইরে যায়। আচ্ছা, এই আচ্ছা। ওই সময়টা ওই যখন সময়টা আপনি এটা ছিলেন। হ্যাঁ, অষ্টম শ্রেণীতে পড়তাম তখন তখন কাগজের কাগজের মূল্যটা হঠাৎ করে বেড়ে যায় আর কি। তো এই বেড়ে যাওয়ার প্রতিবাদে আচ্ছা, আমরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, মডেল হাই স্কুল, হ্যাঁ, তারপরে আমাদের এসকে সুরেন্দ্র কুমার বালিকা বিদ্যালয় সহ আমরা শহরস্থ যে কটা আমাদের স্কুল ছিল আমরা সবাই একটি ঐক্যবদ্ধ আন্দোলন করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই দ্রব্যমূল্য, আমাদের যে উপকরণ, শিক্ষা উপকরণ, এই কাগজের মূল্য যেন পুনরায় আপনার বিবেচনা করা হয়, আচ্ছা, কমানো তখন হয়। কোন সরকার ছিল? তো তখন সম্ভবত 92 সাল, তো আমাদের দল হয়তো ক্ষমতায় ছিল তখন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের দলের সময় নিজের দলের ঠিক আছে, সময় হ্যাঁ। করছিলেন। মানে আসলে তো অন্যায়ের প্রতিবাদ আপনি Exactly, করবেন, হ্যাঁ, exactly, সেটা আপনার দলে কেউ যদি করে সেটাও কেউ করতে হইব, হ্যাঁ। আপনি অপোজিট যেই করুক অন্যায় তার প্রতিবাদই করতে হইব, তাই না? এটাই তো একটা মানে রাজনৈতিক আপনার দল বলেন, রাজনৈতিক একটা আপনার নেতা বলেন, তারই আদর্শ হওয়া উচিত, দর্শন হওয়া উচিত। তো আমাদের সেই সারা দেশব্যাপী আন্দোলন হয়েছিল। তখন এই শিক্ষার আমাদের কাগজের আবার মূল্য সরকার পুনরায় বিবেচনা করে কমিয়ে দেয়। এই যে আমাদের একটা ছাত্রদের সফলতা, এই সফলতারও কিন্তু মানে যে আনন্দ, হ্যাঁ, এই আনন্দটা আমাদের ভিতরে কাজ করছে। পরবর্তীতে যখন আমি এসএসসি পাস করে আমাদের সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হই 1994 সালে। আচ্ছা। তো 94 সালে ভর্তি হওয়ার পরেই আমাদের এই আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। আচ্ছা। হ্যাঁ, আমাদের এই বিজ্ঞান মানবিক সব মিলিয়ে মোট আমরা 900 স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো আমি একটু বন্ধু প্রিয় ছিলাম, আচ্ছা, আচ্ছা। সবার সাথে মিশতে চাইতাম ছোটবেলা থেকে। এটা আমি বুঝতেছি। সাধারণ মানুষের সাথে মিশার ব্যাপারে আমার অনেক মানে ব্যাকুলতা থাকতো। জি। হ্যাঁ, মানুষের সাথে কথা বলতে পারলে, যেহেতু বাবা জনপ্রতিনিধি ছিলেন, হ্যাঁ, বাবার অনেক প্রশংসা শুনছি মানুষের মুখে, বলতো আপনার বাবা, তোমার বাবা এরকম মানুষের উপকার করছে, আমাদের উপকার করছে। তো মানুষের সাথে এই মিশার এই প্রবণতাটা ছোটবেলা থেকেই ছিল। তো ওই দিক থেকেই
আমি কলেজে যে আমার একটা মানে সব ছাত্রছাত্রীদের মাঝে আমার এই মেলামেশার কারণে একদম মানে ক্লোজলি মেলামেশার কারণে একটা অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ওকে। তো এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমাকে এই সায়েন্স, আর্টস, কমার্সের আমাদের যারা স্টুডেন্ট ছিল প্রায় ৯ শতাধিক, আমরা ৩টা বিভাগের ছাত্র ছিলাম। সবাই মিলে আমাকে এজিএস প্রার্থী করলো। আচ্ছা, এজিএস নির্বাচন করতে হবে। আচ্ছা, যেহেতু তুমি পলিটিক্স করো তাহলে তোমাকে এজিএস নির্বাচন করতে হবে। ওকে। তো আমি এজিএস নির্বাচনের ব্যাপারে সর্বোচ্চ আমরা আমরা বন্ধুরা যারা সার্কেল ছিলাম সবাই মিলে এই সর্বোচ্চ চেষ্টার মাধ্যমেই আমরা একটা পরিবেশ তৈরি করলাম, একটা অবস্থান তৈরি করলাম। অনেক ভালো অবস্থান। আমাদের সিনিয়র ভাই যারা অনার্স মাস্টার্সে পড়ালেখা করতেন বা ডিগ্রিতে, তারাও আমার অনেক স্নেহ করত, পছন্দ করত। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি বড়দের কিভাবে সম্মান করতে হয়, ছোটদের কিভাবে স্নেহ স্নেহ করতে হয়, বন্ধুদের কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয়, আমি এটি পারিবারিকভাবে শিখেছি। তো ওই কারণে আমার কোথাও কোনো সমস্যা হয় নাই। আমি বড়দের ভালোবাসা অর্জন করতে পেরেছি। সবাই আমাকে উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে নির্বাচন করার ব্যাপারে। তো আমি যখন মানে কলেজ প্রশাসন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করলো, তখন আমার দল, জেলা ছাত্র দল, তারা আমাদের নমিনেশন দেওয়ার ব্যাপারে বসলেন। আচ্ছা। ওই যে আগেই বলছি যে হ্যাঁ। আমরা একটা দুর্বল এলাকায় বাস করতাম। হ্যাঁ, 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 আমার হ্যাঁ। এখানে রাজনৈতিক কোনো বিশেষ ব্যক্তি এই অঞ্চলে ছিল না। আমাদের সিনিয়র বা মুরব্বী যারা আচ্ছা, আছেন আচ্ছা। দলীয়, এরকম কেউ ছিলেন না এই অঞ্চলে। যে কারণেই আমি আমার মানে এত জনপ্রিয়তা থাকার পরেও, এত মানে কলেজের আমার বন্ধুদের সমর্থন থাকার পরেও আমি নমিনেশন আমাকে এজিএস দেওয়া হলো না। অনলি ফর আপনার এই এরিয়ার জন্য। শুধু আমার এরিয়ার জন্য, আমার বাসা বেউথা। ভাবাও যায় না বেউথা এলাকায় এরকম অবস্থা ছিল একটা সময়। ঠিক কেমনে আছে। কি? আচ্ছা। যাকে এজিএস দেওয়া হলো তার বাসাটা হলো সেওতা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ভৌগোলিক দুর্বলতার কারণে আমি সব ত্যাগ থাকার সত্ত্বেও আমি তখন পেলাম না। এইটা আমার এবং আমার বন্ধুদের সবার মাঝে অনেক বড় একটা মানে পীড়া দেয় আর কি, আমাদের কষ্ট দেয়, আমরা আঘাত পাই। আমি তখন থেকেই আমার একটা মানে ওয়াদা ছিল নিজের ভিতরে, আমার একটা ছিল যে আমি সর্বোচ্চ চেষ্টা করে যে এই যে বৈষম্যটা, যে যোগ্যতা থাকার পরও যে অনলি ফর মাই এরিয়া। এরিয়ার কারণে, হ্যাঁ, অঞ্চলের কারণে, যে আমাদের এলাকায় বড় সিনিয়র না থাকার কারণে যে আমি আমার প্রাপ্যটা পাইলাম না। এই কারণে আমি কিন্তু মানে তখন থেকে ওয়াদা করি যে আমরা একটা মানে অঙ্গীকার করি যে না, আমরা একদিন সর্বোচ্চ চেষ্টার বিনিময়ে এই যে বৈষম্য, এই বৈষম্যটা আমরা দূর করব। যে সবার জন্যই, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে যারা উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী দল করবে, সবার ভিতরে একটা ভারসাম্য থাকতে হবে। যোগ্যতাই যেন মূল্যায়ন হয়, কোনো অঞ্চল ভিত্তিক না, ব্যক্তি ভিত্তিক জানি হয়। আমার ভিত্তে ত্যাগ আছে, আমার ভিত্তে পরিশ্রম আছে, আমার সাথে সাধারণ মানুষের সাথে ভালো সম্পর্ক, যার যোগ্যতা থাকবে, যাকে মানুষ পছন্দ করবে, সেই নেতা হবে। তাই তো হওয়া উচিত, এক্স্যাক্টলি, তাই না? তাই তো এক্স্যাক্টলি হওয়া তাই উচিত, হওয়া উচিত। তাই সেটা হওয়া উচিত। স্বাভাবিক। এবং সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই ওইভাবেই চেষ্টা করছি। ওইভাবে চেষ্টা করে আমি ১৯৯৯ সালে প্রথম জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আচ্ছা, আচ্ছা, নির্বাচিত হই। আচ্ছা, আচ্ছা। সেই রাগ থেকে ওইটা সেই রাগ থেকে, হ্যাঁ, 1999 হই। সালে। তারপরে এই ১৯৯৯ সালের পরে প্রায় সুদীর্ঘ ১৪ বছর জেলা ছাত্রদলের আর কোনো কমিটি আসে না, কমিটি আচ্ছা, ছিল আচ্ছা, না। আচ্ছা। ২০১৩ সালে ফেব্রুয়ারি মাসে আবার জেলা ছাত্রদলের কমিটি হয়। তো সেই কমিটিতে আমি জেলা ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হই। আমাকে সভাপতি পদ পাই আমি। সর্বোচ্চ চেষ্টার বিনিময়ে, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে। তখন ফ্যাসিস্ট
এই আওয়ামী সরকার ক্ষমতায় ছিলেন, আপনি জানেন তাদের যে জুলুম অত্যাচার, হ্যাঁ, রক্তচক্ষু, এই সবগুলি উপেক্ষা করেই কিন্তু আমাকে ছাত্র দলে নেতৃত্ব দিতে হয়েছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেক কঠিন ছিল সেই দিনগুলি। বিশেষ করে এই গুম হওয়ার যে একটা প্রবণতা, একটা আতঙ্ক, এই আতঙ্কটা সর্বোচ্চ বেশি ছিল আমার। চেষ্টাও করেছে একাধিকবার। হ্যাঁ, আল্লাহ অশেষ রহমতে হয়তো আল্লাহ আমাকে, হ্যাঁ, বাঁচিয়ে রেখেছেন, তার ইচ্ছা। তো এই আন্দোলন করতে যেয়ে সর্বোচ্চ গ্রেফতার, জুলুম নির্যাতনের শিকার হই। প্রায় আমার এই ছাত্র জীবনেই ৫৯-এর মতো মামলা খাইছি আমি, হয়েছে সব মিলে ঢাকায় ৫৯টা। ৫৯টা। আচ্ছা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি বছরই আপনার ১৮ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের মাঝে হুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার দিতেন। হুম, প্রতি বছরই করতেন উনি। হুম, তো আমরা ২০১১ সালে হুম। আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাই। মানিকগঞ্জ থেকে আমরা প্রায় ৫০০ শতাধিক আমরা ছাত্র নেতা যাই। সেখানে যেয়ে আমরা ১৫ জন গ্রেফতার হই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ১৫ জন গ্রেফতার হয়ে সেখানেও কিন্তু আমাকে আপনার জেল খাটতে হইছে। ওখানে যে ওইখানেও আমরা ১৫ জন, আমি ওকে। সহ আমার আরো ১৪ জন আমার ছাত্র নেতা, হুম, আমরা সেখানে প্রায় ৩টা মামলায় ২.৫ মাস কারাবরণ করি। আচ্ছা। আর মানিকগঞ্জে তো এখানে আমার জেল খাটাটা নিত্য-নৈমিত্তিক ব্যাপার ছিল একদম। হ্যাঁ, সবার আগে আমারে খুঁজতো প্রশাসন যে আগে পারভেজরে ধরতে হবে, ওরে ধরলেই ঠান্ডা হয়ে যাবে জেলা। তো ২০১৩ তে আমার এই ভূমিকার কারণে আমাকে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সভাপতি নির্বাচিত করেন। সেইখান থেকে আমরা এই আন্দোলনে, এই ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে আমরা বাংলাদেশের যদি সর্বোচ্চ সফল আন্দোলনের ৫টি জেলা হিসাব করেন, তার মধ্যে একটা মানিকগঞ্জ ছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ, একটা মানিকগঞ্জ ছিল আমাদের। সেই মানিকগঞ্জে আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছিলাম। এই বিধায় আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২০১৪ সালে আমি জেলে থাকা অবস্থায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি হয়। সেখানেও আমাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখেন, পুরস্কার স্বরূপ আমার দল। আমি আরো উৎসাহিত হই। আর আমাদের এই ১৩-১৪ আন্দোলনের আমরা একটি ছাত্র সংগ্রাম পরিষদ করেছিলাম তৎকালীন সময়ে। ছাত্রলীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য, তাদের জুলুম অত্যাচার, প্রশাসনের জুলুম অত্যাচার থেকে আমাদের কর্মীদেরকে রক্ষা করার জন্য আমরা যুগপৎ একটা আন্দোলন। সেখানে আমরা ছাত্রদল, আমাদের সাথে ছাত্র শিবির ছিল, ছাত্র মজলিস, আমরা এই ৩ সংগঠন মিলে আমরা একটা আন্দোলন করি। সেই আন্দোলনের সেই ছাত্র সংগ্রাম পরিষদেরও আমি আহ্বায়ক ছিলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের এই হাসিনা বিরোধী, এই আওয়ামী বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখি। ওইভাবেই নির্বাচন চলে যায়। তারপরে ১৮ পর্যন্ত আমি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করি মানিকগঞ্জের আচ্ছা, আশাঘাট। আচ্ছা। আচ্ছা ভাই, এই যে মেয়র হওয়ার যে স্বপ্ন আপনার, মেয়র হওয়ার স্বপ্নটা আসতেছে কোন সময় থেকে? কখন থেকে ভাবা শুরু করছেন যে না আমি মানিকগঞ্জ পৌর মেয়র হিসাবে নিজেকে দাঁড়া করাই বা নিজেকে দেখতে চাই? আসলে মেয়র হওয়ার স্বপ্ন না, মানুষের সেবা করার স্বপ্ন আমার বরাবরই ছিল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? মানে ছোটবেলা থেকেই এইটুকু বুঝতাম বা এইটুকুই বিশ্বাস করতাম, মানুষের সেবা করার জন্য আসলে কোনো আপনার মানে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নাই। যে আমাকে মেয়র হতে হবে, আমাকে আপনার এমপি হতে হবে, চেয়ারম্যান হতে হবে, কাউন্সিলর হতে হবে, এরকম না। আপনার সদিচ্ছাই যথেষ্ট। আপনি একটা মানুষের উপকার করবেন, একটা মানুষের পাশে থাকবেন, আপনার সমাজের জন্য আপনি একটা ভূমিকা রাখবেন। আপনার সদিচ্ছা থাকলেই আপনি পারবেন। এটাই যথেষ্ট। হুম। এর জন্য জনপ্রতিনিধি হওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। না। তো এইটা আমার পারিবারিকভাবে আমার ভিত্তি ছিল। হ্যাঁ, আমার বাবারে দেখে আমার ভিতরে এই
মানুষের সেবা করার যে বিষয়টা, এটা ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা থেকেই আমি চেষ্টা করছি, যেই আসছে অন্তত মানে যতটুকু পারি তাদের পাশে জানি থাকতে পারি। আর আমার বাবা যেহেতু ইউপি চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের, সঙ্গত কারণে বাবার একজন যোগ্য সন্তান হিসাবে, যে বাবার আমার বাবারে মানুষ এত ভালোবাসতেন, তাই বরাবরই চেষ্টা করছি যে যদি আল্লাহ কোনো সময় আমি যদি মানুষের মাঝে ভালোবাসা অর্জন করতে পারি মানুষের, তাহলে আমি আরো বড় জায়গায় যাওয়ার চেষ্টা করব। আর এখন যে মেয়রটা প্রার্থী হয়েছে এখানে, আপনার যে মানে প্রশ্ন, এটা আমাদের সাধারণ আমার এলাকার যারা ময়মুরব্বী আছেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার বন্ধু ছোট ভাই, আমাদের আশপাশের এই মানিকগঞ্জ পৌরসভা এবং পৌরসভার বাইরেও বিভিন্ন আমাদের উপজেলা পর্যায়ে যারা আমার দলের নেতৃবৃন্দ আছেন, তো তাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়া যে আমি এই পৌরসভার মেয়র নির্বাচনটা করি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো তাদের চাওয়া পাওয়ার আপনার মানে এই বাস্তবায়িত করা এবং জনগণের আপনার সেবা করা, তারাই আমারে বলছে যে তুমি তো মানুষের পাশে এমনিই থাকো, মানুষকে এমনিই সহযোগিতা করো। আচ্ছা, এখানে আমি তাহলে একটু কথা ঢুকে, সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম যখন একদম শোটা শুরু করি, যে আমি যেখানেই যাই অথবা আমি নিজেও তো জানি যে আপনি জনগণের নেতা, মানুষ আপনাকে ভালোবাসে। তো অ্যাজ এল আপনি একটা নেতা হিসেবে আপনার সবচেয়ে শক্তিশালী যদি আপনার গুণ জিজ্ঞাসা করি, সেটা আপনি কি বলবেন? আসলে নিজের গুণ নিজের মূল্যায়ন এটা করা আসলে অনেক কঠিন গুণ ব্যাপার। না, এটা গুণ না, আমি সর্বোচ্চ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার যারা কর্মী আছেন, হুম, এই কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রাখা, এটাই আমার বড় সফলতা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটাই আমার মানে আমি সফলতা বলে মনে করি। আর সাধারণ মানুষের যে আস্থা অর্জন, ভালোবাসা অর্জন, হুম, এটা আমার আর একটা সফলতা। আচ্ছা আচ্ছা এই দুইটা হলো আমার জীবনের বড় সফলতা। আচ্ছা 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 পারভেজ ভাই, তরুণ বয়সে আপনার একটা স্বপ্ন ছিল, তরুণ বয়স বলতে একদম ছোট, ছোট বয়সে আপনার একটা স্বপ্ন ছিল, আর এখনকার যে বর্তমান বাস্তবতা, এর দুইটার মধ্যে কি পার্থক্য আছে নাকি হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই আছে। ছোটবেলার ইচ্ছা হ্যাঁ, ছিল আপনি? ছোটবেলায় তো আমি আসলে খুব মানে ভ্রমণপ্রিয় একজন মানুষ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি চেষ্টা করছি আমার নিজের দেশের পুরা বাংলাদেশটার যে সৌন্দর্য, হ্যাঁ, কিরকম আমার দেশ, আমাদের মানুষের রীতিনীতি, সামাজিক ব্যবস্থাপনা, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থাপনা, হ্যাঁ, আমার দেশের মানুষের প্রত্যেকটা জেলা ভিত্তিক যে একটা বৈশিষ্ট্য থাকে না ভিন্ন ভিন্ন, হুম, হুম, হুম। এইগুলি জানার ব্যাপারে আমার সবসময় আগ্রহ ছিল। তো আমি 63টা জেলায় কিন্তু ঘুরছি ইতিমধ্যে। 63 জেলা হ্যাঁ, ঘুরেছেন? 63টা জেলা ঘুরছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা শুধু লক্ষ্মীপুর জেলা আমার বাকি আছে, তাহলে এটা হইলে 64 জেলা পূর্ণ আচ্ছা হইব। আচ্ছা তো আমি ভ্রমণপ্রিয় মানুষ ছিলাম, ঘোরা পছন্দ করতাম, মানুষের সাথে মেলামেশা পছন্দ করতাম, মানুষের পাশে থাকার চেষ্টা করতাম। ওকে। আর এখনকার বাস্তবতা তো আরো অনেক ভিন্ন, আরো কঠিন। ঠিক আছে, যে এখন চিন্তাও করতে হইব মানুষের জন্য, আবার সে কাজগুলি বাস্তবায়নও করতে হইব। আমি শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। অনেক মানুষ অনেক ধরনের চেয়ারম্যান, আমরা যারা মেয়র প্রার্থী আছি, অনেক ধরনের প্রতিশ্রুতি দিছে। সব প্রতিশ্রুতি আমি আমার কাছে মানে গ্রহণযোগ্য মনে হয় নাই। আমি যেগুলি বাস্তবায়ন করতে পারবো সেগুলি শুধু আমার কাছে গ্রহণযোগ্য। হুম যে আমাকে বাস্তবায়ন করতে হবে। আমি যদি কোনো কমিটমেন্ট করি তাহলে সেটা আমাকে পূর্ণ করতে হইব। হুম হুম তো হুম হুম। আমি সেই লক্ষ্য উদ্দেশ্য আর এইটাই আমার কাছে এখন একটু মানে বাস্তবতার নিরিখে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, যে আমার আচ্ছা ভাই, যখন এই পৌরসভা নিয়ে কথা উঠতেছে আর কি, সেক্ষেত্রে একটু পৌরসভা নিয়ে কথা বলি আর কি। জি, সেটা হচ্ছে কি, বর্তমান যে পৌরসভার সবচেয়ে বড় যদি সমস্যা আমি জানতে চাই আপনার কাছে, আপনি ৩টি সমস্যা একটু আমাকে যদি বলেন, যেগুলা সমাধান হওয়া উচিত, এবং আপনি আল্লাহ করুক যদি আপনি পৌর মেয়র হন, এই জিনিসগুলো সর্বপ্রথম সমস্যার সমাধান করবেন। মানে এই আমাদের মানিকগঞ্জ মানে পৌরসভা, মানিকগঞ্জ পৌরসভার মধ্যে এ- 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 আমি এটারে প্রথমত হলো পৌরসভা বলার পক্ষে না। আচ্ছা এটা আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ পৌরসভা বলার পক্ষে না, এটা একটা ইউনিয়ন। হ্যাঁ একটা ইউনিয়নের যে অবকাঠামো থাকে,
সেই অবকাঠামোগুলি এখানে বিদ্যমান, তাও পরিপূর্ণরূপে না। এক্স্যাক্টলি। আর প্রথম শ্রেণীর পৌরসভা কি কারণে হয়েছে আমার জানা নাই, আমি জানি আমিও না জানি না কি আসলে। কি কোন ক্রাইটেরিয়া এটা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েছে। আমিও জানি না আসলে। প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিকের যে অধিকার, অবকাঠামোগত যে ব্যবস্থাপনা, কোনো কিছুই নাই। কোনো কিছুই নেই। নাম সর্বস্ব একটা প্রথম শ্রেণীর পৌরসভা, হ্যাঁ। ঠিক আছে। এইখানে বিগত সময়ে আসলে যারা দায়িত্ব পালন করছেন, আমি মনে করি যে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই সর্বোচ্চ চেষ্টা করছে, অথবা তাদের মানে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, এই সুদূর প্রসারী চিন্তা ভাবনার মধ্যে তাদের সমস্যা ছিল। হ্যাঁ, তাদের আমার মনে হয় অজ্ঞতা ছিল। যদি আমার কথাগুলো একটু শক্ত হয়ে গেল, অসুন্দর হয়ে গেল, কিন্তু আমি বলতে বাধ্য হইলাম এই কারণে যে একটা রাস্তা যখন হইব পৌরসভার মধ্যে, রাস্তার সাথে কিন্তু একটা ড্রেনেজের ব্যবস্থা থাকতে হইব। ন্যূনতম পরিকল্পনা কিন্তু এটা, রাস্তার সাথে স্বাভাবিক। ড্রেন থাকবে, এটা হলো একদম স্বাভাবিক। যদি পৌরসভা আমি মনে করি তাই তো হওয়া উচিত। স্বাভাবিক। ফুটপাত থাকবে, ঠিক আছে। কোনটা আছে আমাদের এই পৌরসভায়? নাথিং। আমাদের পর্যাপ্ত রাস্তাঘাট নাই, না। যেটুকু রাস্তা আছে সরু, মানুষের চলাচলের এই আমাদের শহীদ রফিক সড়কটা অনেকটা শাঁখারি বাজারের মতো হয়ে যায় ঈদ আসতে। হুম। হ্যাঁ, চলাচলের কিন্তু চলাচলের অযোগ্য রাস্তা। হয়ে যায় আপনার। তারপরে যেরকম অবস্থা এখন তো ভাঙা চূড়া একদম হ্যাঁ, রাস্তা। তারপরে প্রথমত রাস্তাঘাট নাই পৌরসভায়, দ্বিতীয়ত হলো আমাদের ড্রেনেজ ব্যবস্থা নাই, আমাদের তৃতীয় বড় আর একটা সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা। হ্যাঁ। ড্রেন না থাকার কারণে জলাবদ্ধতা একটা অন্যতম সমস্যা হয়ে গেছে। আর একটা বড় সমস্যা হলো যে একটা নিরাপদ সুপেয় যে একটা পানি সরবরাহ আমার পুরা পৌরসভায় নাই। হুম। কিছু কিছু অঞ্চলই আছে পৌরসভার একদম শহরের মধ্যে যেগুলি পড়ছে। আমার কিন্তু এই দিকে এই যে কুশেরচর, উড়িয়া জানি, ঠিক আছে, কেওর জানি, ওগুলো পৌরসভার ভিতরে। হ্যাঁ, এই দিকে নাই এদিকে নেই। সুপেয়। আমাদের ওই ওই পাশে ইদানিং এই কিছুদিন আগে নবগ্রামের ওই পাশে হয়েছে অল্প পরিসরে। তো এই পানি সরবরাহ নাই। আমাদের পৌরসভায় গ্যাস আছে, গ্যাসের গ্যাস সংযোগ কই? আছে, গ্যাস নাই। এক্স্যাক্টলি গ্যাস না কই? না, আমি ওইটাই এটাই বলতেছি বলতেছি। যে আমাদের পৌরসভার প্রত্যেক বাড়িতে গ্যাসের সংযোগ আছে, গ্যাস নাই। আচ্ছা, গ্যাস নিয়ে যখন কথা উঠলো, আমার আব্বু একটা কোশ্চেন দিয়ে দিছে। সেটা হচ্ছে মানিকগঞ্জে গ্যাস, আপনি যদি আল্লাহর রহমতে বড় মেয়র হন, সেক্ষেত্রে মানিকগঞ্জে গ্যাস কতদিনের মধ্যে আসবে? তার আগে একটা বিষয় আপনার অবগত করি, আপনি হয়তো জানেন কিনা আমি জানি না। গ্যাসের দাবিতে মানিকগঞ্জে একটা আন্দোলন হয়েছিল, হ্যাঁ, আমি এটা কি জানেন? শুনছিলাম। হ্যাঁ, শুনছিলাম আমি। ওই আন্দোলনে আব্বু হয়তোবা সে আন্দোলনে গেছিল, গুলিও খেয়েছিল। ওই আন্দোলনে আমি, আমার বড় ভাই, আমার বোন, আমরা তিনজন আসামি একবারই, আচ্ছা, আচ্ছা। সাথে আমার আরো 17টা ছোট ভাই, আমরা আচ্ছা, আসামি আচ্ছা। হয়েছিলাম। এবং ওই মামলার কারণে পুলিশ আমার বাসায় এসে আমার গেট, আমার সিসিটিভি ক্যামেরা সব ভাঙচুর করে। কিন্তু হ্যাঁ, যে ওই আন্দোলনে একটা ভূমিকা রাখছিলাম এই কারণে। গ্যাসটা তো একটা, এটা একদম মানে জরুরি জিনিস আমাদের মানিকগঞ্জ পৌরসভা না, শুধু আমাদের পৌরসভার আশপাশে পার্শ্ববর্তী এলাকায় যে যারা গ্যাস সংযোগ নিয়েছেন, প্রতি মাসে গ্যাসের বিল দিতে হয়, কিন্তু আমরা কেউ গ্যাস পাই না। পাই না ভাই। ভাই এখন আমি তো মেয়র হলে সর্বোচ্চ চেষ্টা করুম এই গ্যাসটা আগে ব্যবস্থা করার জন্য, আমার আপনি, পৌরবাসী জানি গ্যাস পায়। আপনার কথায় আমি একটু বলি। আপনি বলছিলেন না ক্লাস 8 এ থাকতে বইয়ের দামের কথা? মনে আছে? আপনি এই হ্যাঁ, গল্পটা করছিলেন। তো এটা আমার একটা রিকোয়েস্ট ভাই, বুঝছেন? যে মানিকগঞ্জে গ্যাস নেই, এটা খুবই একটা দুঃখজনক। আর এই জিনিসটা এখন আপনার দল ক্ষমতায়। সো আপনারা যদি একটু একটু এই জায়গাটা একটু ফোকাস করেন, মানে মানিকগঞ্জ শহরে এট লিস্ট আমাদের গ্যাসটা খুবই দরকার। নিঃসন্দেহে করুন, ঠিক আছে। হ্যাঁ, আর বর্তমানে আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার প্রত্যেকটা বিষয় হয়তো আমাদের দেশবাসী প্রত্যক্ষ করতেছেন যে জনগণের সেবার ব্যাপারে উনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন, এবং তৃণমূলের সাধারণ মানুষ যেন মানে সমপরিমাণ সেবা পায়, সেই চেষ্টা কিন্তু করতেছেন। যে আমাদের দেশে যে সর্বোচ্চ সমস্যা একটা বৈষম্য, এই বৈষম্যটাকে আমাদের দূর করতে হবে। আচ্ছা, পৌরসভার কোন খাত আসলে আপনার মনে হয় সবচেয়ে বেশি অবহেলিত?
এই রিসেন্টলি কয়েক বছরের মধ্যে মনে হচ্ছে আপনার? কোন খাতটা পৌরসভার উন্নয়ন খাত সর্বোচ্চ অবহেলিত, সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি আচ্ছা, অবহেলিত আপনি আমার। পৌর মেয়র হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অনেক মানুষ আপনার কাছে আসে। যদি তাদের অভিযোগগুলো আমি বলি, এভারেজ সবচেয়ে বেশি অভিযোগটা কোন বিষয়ে নিয়ে দেয় আপনার কাছে নাগরিকরা? এখন এই বর্ষা মৌসুমে সবচেয়ে বড় অভিযোগ হলো জলাবদ্ধতা। পর্যাপ্ত পরিমাণ আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ড্রেনেজ না থাকার কারণে একটু বৃষ্টি হলে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ওয়ার্ডেই কোথাও না কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়। হুম, এইটাই আমার কাছে সর্বোচ্চ বেশি সমস্যা মনে হচ্ছে যে বর্তমানে আমাদের পৌরসভার যারা নাগরিক আছেন। এছাড়া তো রাস্তাঘাট প্রায় মানে আমাদের এই বাস স্ট্যান্ড থেকে বেউথা এই সড়ক ব্যতীত আর প্রত্যেকটা সড়কই কিন্তু ভাঙাচোরা। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটা সড়ক ভাঙাচোরা, একটু বৃষ্টি উঠলেই মানে পানি জমে যায় এবং সাধারণ মানুষের একেবারে জীবনযাত্রা কিন্তু চরমভাবে ব্যাহত হয়। হুম, এই রাস্তাঘাটটা আগে দ্রুত মেরামত করতে হবে, আর রাস্তার সাথে ড্রেনেজ ব্যবস্থা এটা পরিপূর্ণ থাকতে হবে। তাহলে আমার মনে হয় জনদুর্ভোগ কিছুটা কমবে। আচ্ছা, আপনি তো আপনার নির্বাচন ইস্তেহার দিয়ে দিয়েছেন অলরেডি, তাই না? নাকি এটা এখনো তৈরি করা? না, নির্বাচনে ইশতেহার তৈরি করা হয় নাই, কিন্তু কিছু আচ্ছা, বিষয় অবশ্যই তৈরি করা হবে। সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি সবচেয়ে মানে সবগুলো তো বলা হয়তো আমার পডকাস্ট অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি কিছু, কিছু যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমার পডকাস্টের মাধ্যমে অথবা আপনি বলতে চান, তাহলে কয়েকটা যদি বলতেন, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার মতে? সর্বপ্রথম আমার রাস্তাঘাট ঠিক করতে একটা হবে। এলাকার উন্নয়নের জন্য মানে কমিউনিকেশন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, রাস্তাঘাট ঠিক করতে হবে এবং ওকে, ওই একই রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে। ওকে। যতটুকু রাস্তা থাকবে পৌর এলাকায় পাকা, ততটুক ততটুকু রাস্তার মধ্যে ড্রেন থাকবে। আচ্ছা, আমি এটা আগে নিশ্চিত করব। আমাদের যে নিরাপদ সুপেয় পানি পৌরসভার প্রত্যেকটা নাগরিক যেন পায় সেটা নিশ্চিত করব। আর ল্যাম্প পোস্ট আছে কিন্তু আপনার ল্যাম্প নেই। আচ্ছা। হ্যাঁ, আপনার এই প্রত্যেকটা জায়গায় আপনার এই হ্যাঁ, আমি আপনার বাতিটা নিশ্চিত করতে হবে। আপনার বাসার এদিকটাও আমি দেখলাম। এখানেও কয়েকটা লাইটের সমস্যা, হ্যাঁ, লাইট এখানেও নেই। নাই, এখানেও নাই। এখানেও লাইট নেই, এদিকে লাইট নেই। আমরা ব্যক্তিগত উদ্যোগে কিছু লাইট আমরা কিন্তু লাগাইছি। হুম। এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে। আচ্ছা, আর আরো আর কি কোনো সবচেয়ে প্ল্যান বড় আছে? বিষয় আমার আমার আমি সর্বোচ্চ চেষ্টা করব যে পরিচ্ছন্ন একটি পৌরসভা, পরিচ্ছন্ন পরিবেশ। পরিচ্ছন্ন পৌরসভা, একটি আধুনিক জনগণের মানে সুযোগ সুবিধা সম্পন্ন পৌরসভা আমি চেষ্টা করব আরকি ইনশাআল্লাহ। আচ্ছা, বজ্র শুধু শহর থেকে আ নেয়াটাই মানে শহরটা পরিষ্কার তো হবেই। তার পাশাপাশি এই যে বজ্র, এটা মেইনটেইন করবেন কিভাবে? আ এটা আসলে এটার জন্য কি আলাদা কোনো সেক্টর রাখবেন বা জমি না, কি এটা থাকতেই হইব। তাহলে তো আমার পরিবেশ নষ্ট হয়ে যাবে, পরিবেশ এক্সাক্টলি। দূষণ হবে। হ্যাঁ? এখান থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ এই যে প্রত্যেকটা বাড়ির থেকে আমাদের বর্জ্যগুলি হুম। আপনার ফেলে যে মানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই ডাম্পিং এর এই ব্যবস্থাগুলি আমাদের নাই। তাহলে আমিও কিন্তু এই রিসেন্টলি দেখি যে আমি একটা হয়তোবা ইউজ করা টিস্যু ফেলবো। তার জন্য আমি যে ডাস্টবিন বক্স, এই বক্সটা কিন্তু শহরের মধ্যে আপনি নিজেই বললেন যে এই মানে একটা পৌরসভা, ১ম শ্রেণীর পৌরসভা কিন্তু নামেই। সেখানে একটা ডাস্টবিন বক্স নাই যেখানে আমি টিস্যুটা ফেলতে পারবো। আমার কি করতে হয়? অনেকক্ষণ ঘুরে, ঘুরে তারপর হ্যাঁ, অন্য হ্যাঁ। একটা দোকানের বক্সে যেয়ে না, ওটা ফেলতে এই হয়। ডাস্টবিনটাই সর্বোচ্চ আমাদের বাড়াইতে হবে। ডাস্টবিনের সংখ্যা একদম মানে পৌরসভায় যতটুক পরিমাণ দরকার মানে তার আমার মনে হয় যে এই ১০ ভাগের ১ ভাগও নাই। হুম, ডাস্টবিনের সংখ্যাটা প্রত্যেকটা মার্কেটের সামনে ১০টা বাসা মিলে কমপক্ষে ১০টা বাসা মিলে একটা ডাস্টবিন থাকা উচিত। হুম, এবং এই ডাস্টবিনগুলিতে আমি চায়না গেছিলাম, সেখানে দেখছি প্রত্যেকটা ডাস্টবিন ২ টা করে কিন্তু চেম্বার আপনার। একটা রিসাইকেবল আর একটা হলো আরেকটা নরমাল আপনার নন নন রিসাইকেবল। রিসাইকেবল হ্যাঁ? যে যেগুলি আমরা পুনরায় আবার ইউজ করতে ইউজ পারবো করতে পারবো, সেগুলো আমরা সেগুলি রিসাইকেবলে রাখবো। এই জিনিসগুলি আমাদের এই ধরনের ডাস্টবিনগুলি আমাদের প্রতিস্থাপন করতে হবে পৌরসভার প্রত্যেকটা জায়গায়। এবং আমাদের মানে পৌর পয় নিষ্কাশন ব্যবস্থা যে আমাদের পরিবহন, এই পরিবহনের সংখ্যাও বৃদ্ধি করতে হবে। একটা গাড়িতে মনে হয় সম্ভবত
এই পয় নিষ্কাশন প্রণালী আপনার যে বর্জ্যগুলি শহর থেকে হয় সেগুলি নিয়ে একটু দূরে ডাম্পিং করে, ডাম্পিং এর জন্য জায়গা আছে। হ্যাঁ, কিন্তু এটার আপনার পরিবহনটাও বাড়াইতে হবে। আচ্ছা ভাই, অন্য প্রার্থীর থেকে আপনি কেন নিজেকে আলাদা মনে করেন? অন্য প্রার্থীর থেকে আমি নিজেকে এই কারণেই আলাদা মনে করি, আমি কিন্তু নিজের জন্য কোথাও ভোট চাই নাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি চাই আমরা যারা আছি প্রার্থী, আমাদের চাইতে আরো যোগ্য লোক পৌরসভায় আসুক। এটা আমার পৌরবাসীর প্রয়োজনে। আমার হওয়া না হওয়াটা বড় বিষয় না, মোক্ষম বিষয় না। একজন পরিশ্রমী, একজন সৎ, একজন জনবান্ধব, আর তার চাইতে আরো বেশি প্রয়োজন হলো একজন মানে আধুনিক প্রযুক্তি সম্পর্কে যার ধারণা আছে, যে আধুনিকায়ন করতে পারবো, যে প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবে, জনগণের একটা প্রতিশ্রুতি দেয় সেটা পূর্ণ করবে, এ ধরনের একজন মেয়র হোক। আচ্ছা আচ্ছা। এই কারণেই আমি অন্যদের সাথে ডিফারেন্ট। মানিকগঞ্জ শহরে আহ, আগে তো আসলে এত যানজট, এত গাড়ি টাড়ি ছিল না। রিসেন্টলি তো প্রচুর পরিমাণে বেড়ে গেছে, দ্যাটস ওয়াই দেখা যায় যে জ্যাম পড়া শুরু হয়ে গেছে, যানজট বেড়ে গেছে। তো এটা কমাতে আপনার প্ল্যান কি? এটা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এটা আপনার আসলে আধুনিক, আগেই বলছি কিন্তু আমি, যে আমাদের মানিকগঞ্জটা আসলে আধুনিক যে একটা নগরায়ন, একটা পরিকল্পিত আপনার পৌরসভা, এটা পরিকল্পিত পৌরসভা না। পরিকল্পিত পৌরসভা হলে এই রাস্তাঘাটগুলি আগে কিন্তু প্রশস্ত করা উচিত ছিল। হুম, এখন কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে গেছে না, কত বাড়িঘর হয়ে গেছে। নতুন করে আমি রাস্তা প্রশস্ত করতে গেলে আমার পৌরসভায় কত টাকা দিয়ে সে জায়গাগুলো অধিগ্রহণ করতে হবে। যে পরিকল্পিত আপনার রাস্তা এগুলি আরো প্রশস্ত করতে হইব রাস্তা। আর শহরের আমাদের বাইপাস রাস্তাগুলি, হ্যাঁ, বাইপাস হ্যাঁ, রাস্তা। বাইপাস রাস্তাগুলি ওগুলিও আমাদের আরো ডেভেলপ কইরা হুম, মানুষজন আপনার স্বাচ্ছন্দ্যে আপনার পৌরবাসী চলাফেরা করতে চলাচল। পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হইব। আচ্ছা, ফুটপাত এখন দেখা যায় যে আহ, মানুষ চলাচলের চেয়ে দোকানপাট বেশি। তো ফুটপাত মুক্ত করার জন্য আপনার প্ল্যান কি? আমি অনেক আমার জায়গায় দেখছি। দৃষ্টিতে আমি মানে আমি রিসেন্টলি একটু ভাই বলি, সেটাও আমি রিসেন্টলি গাজীপুরে ছিলাম। সেখানে কি করলো যে ফুটপাত উঠায় দিল। উঠায় দেওয়ার পর আবার কয়েকদিন পর ট্যাক্স আকারে, যে সিটি কর্পোরেশন ট্যাক্স নিবে, তোমরা ফুটপাত ইউজ করতে পারো। সো দিন শেষে এটা আমি না, আসলে বুঝলাম না। এটা 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 অন্যায়। আহ, আমার দৃষ্টিতে এটা না। ফুটপাত দখলমুক্ত করা যতটুকু জরুরি, ওই ফুটপাতে যে এই গরিব মানুষগুলি ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করতেছে, তাদের সমস্যার সমাধান করা ঠিক অতখানি জরুরি। হুম, আমি কিন্তু মানে কোনোভাবেই আমি মানে বৈষম্যের পক্ষে না। প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার থাকা উচিত, সমান সুবিধা পাওয়া উচিত। আমরা যারা ধনী, যাদের টাকা পয়সা আছে, কেউ 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দেয় আমরা দোকান নিতেছি, ব্যবসা করতেছি। গরিব মানুষ যাদের কোনো অর্থ নাই, বড় চালান নাই, তারা কি করবে? তাদের বাঁচতে হইব না? তাদের তো পরিবার আছে, সন্তান আছে, পিতামাতা আছে। তাদের বাঁচার পরিবেশ কে তৈরি করে দিবে? আমাদেরই তো তৈরি করে দিতে হবে। ফুটপাত আমরা দখলমুক্ত করুন। ওকে। দখলমুক্ত কইরা পৌরসভার যে পতিত জায়গাগুলি আছে, সেইখানে আমরা এক্সট্রা একটা মার্কেট কিন্তু আমরা এদের করে দিতে পারি, বা একটা জায়গা করে ব্যবস্থা করে দিতে পারি, হুম, যেখানে এই যে স্ট্রিট ফুডগুলি যারা বিক্রি করে বা হকার যারা আছেন, তারা তাদের ওই নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান মানে চালাবে। আপনি, আমি একটু ক্লিয়ার হই, সেটা হচ্ছে যদি আপনি পৌর মেয়র হন সেক্ষেত্রে আমরা ফুটপাত দখল মুক্ত পাবো। হ্যাঁ, ফুটপাত দখলমুক্ত। আর কিন্তু তার ফুটপাতে যারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাইতেছে, হকার আছেন আপনার, এদেরকে আমরা আলাদা একটা জায়গায় হুম, তাদেরকে আমরা বসিয়ে দেব, পৌরসভারই জায়গায়। আচ্ছা আচ্ছা। তারাও জানি আপনার তাদের জীবিকা নির্বাহ করতে পারে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। আচ্ছা, শিক্ষার মান উন্নয়নে পৌরসভার ভূমিকা থাকা উচিত। নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে আপনি পৌর মেয়র হলে কিভাবে কাজ করবেন?
আমি তো সর্বোচ্চ চেষ্টা করুন একটি মানে সুন্দর একটি পরিবেশে আমাদের সন্তানরা যেন তাদের শিক্ষা কার্যক্রম করতে পারে, বিশেষ করে মানে অবকাঠামোগত একটা ব্যবস্থা আমাদের এটা জরুরি। প্রত্যেকটা স্কুলেই একটি সুন্দর একটি ক্লাসরুমে সুন্দর একটি পরিবেশে তারা পড়ালেখা করবে, শিক্ষা অর্জন করবে এবং আধুনিক একটি মানসম্পন্ন একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকবে প্রত্যেকটা স্কুলেই, যেখানে তারা তাদের মানে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক যে বিষয়াদি আছে সব ব্যাপারে তারা যেন জ্ঞান অর্জন করতে পারেন। সর্বোপরি আর একটি মানে বিশেষ করে যারা শিক্ষক তারা জানে যথাযথভাবে তারা প্রশিক্ষিত শিক্ষক, দক্ষ শিক্ষক হয়, সেটা আপনার নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের পরিবেশের যে পরিচ্ছন্নতা স্কুলের সেটা নিশ্চিত করতে হবে। আচ্ছা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য কি প্ল্যান আছে আপনার? কারণ আপনি দরিদ্র জনগণের শিক্ষার্থীদের জন্য তো আমাদের উপবৃত্তি আছে, সরকার উপবৃত্তি দেয়। পাশাপাশি তাদের যে শিক্ষা উপকরণ আছে, আমরা এই পৌরসভার উদ্যোগে আমরা এই শিক্ষা উপকরণ বিতরণ করতে পারি আমরা আচ্ছা, গরিব ছাত্রছাত্রীদের মাঝে। আচ্ছা, মানিকগঞ্জে শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং সেন্টার এইসব করার কোনো প্ল্যান আছে আপনার? এটা আমার সরকারের প্ল্যান আছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই বলেছেন, হ্যাঁ, তাদের আমাদের এই যে আমাদের মানে এই আপামর যে আমাদের ছাত্রছাত্রী আছেন যে এদের স্কিলিং আপনার ডেভেলপ করার জন্য প্রত্যেকটা জেলায় একটি করে আপনার মানে আইসিডি আপনার এই সম্পূর্ণ এই থাকবে, একটা করে ক্লাসরুম আপনার একটা করে কেন্দ্র থাকবে আর কি, থাকবে, হ্যাঁ। একটা করে কেন্দ্র থাকবে যেখানে তারা আপনার ওখানে কম্পিউটারের ব্যবস্থা থাকবে, ওয়াইফাই এর ব্যবস্থা থাকবে। তারা তাদের মানে এই তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং যোগাযোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আইসিটি যে এই ব্যাপারে তারা তাদের শিক্ষা গ্রহণের জন্য এবং তাদের কর্মসংস্থান তৈরির জন্য ব্যবস্থা করবে। না পাশাপাশি আমাদের পৌরসভাস্থ যে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিতে আমি মেয়র হলে চেষ্টা করব যে ফ্রি ওয়াইফাই জোন থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেখানে আমাদের দরিদ্র শিক্ষার্থীরা আপনার বিনামূল্যে যেন ওয়াইফাই সেবাটা পায়, সেটার ব্যবস্থা এটা কি নির্দিষ্ট কোনো জোন থাকবে নাকি একদম এলাকা ভিত্তিক? না, এটা শুধু ক্যাম্পাস ভিত্তিক থাকবে। ক্যাম্পাস ভিত্তিক, ক্যাম্পাস ভিত্তিক সবগুলা ক্যাম্পাস ভিত্তিক এইভাবে? সবগুলি ক্যাম্পাস ভিত্তিক থাকবে। আচ্ছা, আচ্ছা। লাইব্রেরি তো আছেই, লাইব্রেরিকে আরো বাড়ানোর কোনো প্ল্যান আছে? লাইব্রেরির দিকে আমার মনে হয়েছে যে আমাদের এখনকার এই প্রজন্মের ছাত্রছাত্রীদের একটু অবহেলা আছে, হ্যাঁ, একটু ঝোঁক কম। আচ্ছা, তারা এই স্মার্টফোনেই সবকিছু দেখার চেষ্টা করে আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, খেলাধুলা, সংস্কৃতি, কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করার জন্য আপনার কি প্ল্যান? এটা তো সবচেয়ে মানে বেশি জরুরি হয়ে গেছে আমাদের বর্তমান যে তরুণ প্রজন্ম ছাত্র আছে, হ্যাঁ, স্টুডেন্ট বা আমাদের তরুণ যারা আছেন, আমাদের খেলাধুলার ব্যাপারে কিন্তু অনেকটাই মানে এই আগের মতো আগ্রহ নাই। হ্যাঁ, তাদের ভিতরে আগ্রহটা তৈরি করতে হবে। খেলার উপযুক্ত পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে, পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে। আমাদের এই মানে মাদকাসক্তের মতোই কিন্তু এই যে মোবাইলে কিন্তু আসক্তি হয়ে যাইতেছে আমাদের এই তরুণ প্রজন্ম। এই মোবাইলের আসক্তি এবং মাদকাসক্ত থেকে আমাদের এই তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। আচ্ছা, ভাই, মাঠ নিয়ে যখন কথা বললেন, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ বর্তমান অবস্থা হয়তো আপনি এটা আপনার বাইরে না, যে স্ট্রিট ফুডের দোকান দিয়ে পুরো মাটি দখল করে ফেলছে। তো খেলবে কই? আমাদের এখানে আগে ইট খোলা মাঠ ছিল। হ্যাঁ, এটাও আসলে ওইটা অবকাঠামো করছে, ওখানে এখন কোনো জায়গা নাই, বাট এটা তো আসলে একটা স্কুলের মাঠ। তো এটা একদম পুরা দখল হয়ে গেছে, একদম খেলার তো কোনো জায়গা পাচ্ছে এই না। এই স্ট্রিট ফুডের যে দোকানগুলি এগুলি যদি একটু এখন পৌরসভার দায়িত্বে যারা আছেন বা আমার জেলা প্রশাসক আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাই বিনীত যে এদেরকে কিন্তু মাঠের চারপাশে যদি সুন্দর করে পজিশন করে দেওয়া যায় তাহলে কিন্তু ওনাদের ব্যবসাও ঠিক থাকবে। আবার আমাদের কিন্তু এই মানে তরুণ প্রজন্ম
এরাও কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু খেলাধুলাও করতে পারবে, দুটাই কিন্তু সম্ভব। শুধু একটু উদ্যোগ গ্রহণ করতে হবে আচ্ছা, যে এদেরকে আপনার একটি মানে পরিকল্পিতভাবে মাঠের চারপাশে সুন্দর করে বসায় দিলে দোকানগুলি আপনার খেলাধুলা এবং তাদের ব্যবসা দুইটাই চলবে একই সাথে আমি ইনশাআল্লাহ। গাজীপুরে ছিলাম তখন, ওদের এরকম স্ট্রিট ফুডের দোকানগুলো দেখলাম। মাঠের মধ্যে কোনো দোকান নাই, সব হচ্ছে রাস্তা দিয়ে, মানে মাঠের বাইরে যে রাস্তা, রাস্তার সাইড দিয়ে ওই দোকানগুলা বসিয়ে দিয়েছে। কিন্তু এখানে হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে এখন যে আহ, খেলার জায়গা কম, খাওয়ার জায়গা বেশি। এই একটা অবস্থা আমরা দেখতেছি রিসেন্টলি। আমি জানি না এটা কবে চেঞ্জ হবে। আহ, উম, আরো মানে দায়িত্বশীল প্রশাসক, দায়িত্বশীল নেতৃত্ব প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন এই জিনিসগুলি খেয়াল করার জন্য। হ্যাঁ, আমরা যারা আছি, যারা রাজনীতিবিদ, আমরা মনে করি তাদের দায়িত্ব এই জিনিসগুলি আমাদের আপনার বিশেষ সিনিয়র রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছেন, প্রশাসনিক সাথে যারা সংশ্লিষ্ট বড় কর্মকর্তা আছেন, তাদেরকে অবগত করে একটা যথাযথ ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন। একটা আপনার শৃঙ্খলা থাকা উচিত প্রত্যেকটা ক্ষেত্রেই, এই শৃঙ্খলাটা দরকার। শৃঙ্খলাটা হলে আপনার সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, তরুণদের রাজনীতি এটা আপনি কিভাবে দেখেন? আর তরুণরা অ্যাকচুয়ালি আমি এটাই জানতে চাই যে রাজনীতির বয়সটা আসলে শুরু হয় কোথা থেকে, কোন সময় থেকে মানুষ রাজনীতিতে ঢুকবে, এটা আপনি মনে করেন? তরুণদেরই তো রাজনীতি করতে হইব, তরুণরা রাজনীতি দেশের দায়িত্ব নেবে। কিন্তু এখনো অনেক মানুষ তবে আছে এটা আমার পছন্দ করে আমার না। ব্যক্তিগত মানে অভিমত, আহ, যে স্কুল জীবনে না, কলেজ জীবনে। কলেজ জীবন থেকে রাজনীতি শুরু হওয়া উচিত। আহ, স্কুল জীবনে আসলে আপনার রাজনীতির বয়স না, ন্যূনতম কলেজ থেকে যদি এই রাজনৈতিক এবং যারা রাজনীতি করবে তাদের প্রত্যেকেরই মূল লক্ষ্য উদ্দেশ্য যাদের আছে যে আমরা দেশের সেবা করব, আমরা দেশের মানুষের সেবা করব, আমরা সমাজের সেবা করব, নিজে মানুষ হব এবং সেই সাথে সবাইকেই আমরা সহযোগিতা করব একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর আমার এলাকা গঠন কল্পে তাদেরই রাজনীতি করা উচিত। কোনো মানে নেতা হমু আমি, বড় নেতা হমু, আমার সবাই সম্মান করবে পদের কারণে, আমি টাকা কামাবো, বাড়ি গাড়ি করব, এই চিন্তা নিয়ে জানি কেউ রাজনীতি না করে। এই ধরনের চিন্তা চেতনার লোক রাজনীতিতে আসলে দেশ কোনোদিনই কিন্তু উন্নতির দিকে যাবে না। আমরা যে অস্থিরতার মধ্যে রয়েছি, যে সমস্যার মধ্যে রয়েছি, এইভাবেই থাকবে দেশ। ভালো নেতৃত্ব, ভালো গুণাবলী এবং সৎ, যোগ্য, ত্যাগী দেরই রাজনীতিতে আসতে হবে, তাহলেই আচ্ছা। সম্ভব গুণগত মান পরিবর্তনের। আচ্ছা, পৌর এলাকার স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি বলে মনে হয় আপনার? পৌর এলাকার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলি সমস্যা এখনো বিদ্যমান। ওই আগেই বললাম আপনার যে আমাদের নিরাপদ পানি সরবরাহ এটা একটা গুরুত্বপূর্ণ হুম, স্বাস্থ্যসেবার হুম, জন্য। হুম, হুম, পরিচ্ছন্ন একটি পরিবেশ গুরুত্বপূর্ণ। হুম, তারপরে আমাদের এই মানে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের এই যে প্রযুক্তির উপরে একটু নির্ভরশীলতা, হুম। হ্যাঁ, অনলাইন ভিত্তিক যে স্বাস্থ্যসেবা, এদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এদিকে গুরুত্ব বাড়লে আশা করি যে আপনার স্বাস্থ্যসেবার খাতটা পূর্ণ হবে। আচ্ছা, আপনার কি অ্যাম্বুলেন্স, মানে পৌরসভা ভিত্তিক যে অ্যাম্বুলেন্স, তারপর লাশবাহী গাড়ি এইসব বাড়ানোর কোনো প্ল্যান করতেছেন? এটা তো ন্যূনতম একটা লাশবাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স ন্যূনতম থাকা উচিত। পৌরসভায় তো যদি এই ব্যবস্থাই না থাকে, নাগরিকরা যদি এই ন্যূনতম সুবিধাই না পায়, তাহলে তো আমার ইউনিয়নে থাকা উচিত, যে পৌরসভার বর্জন করে ইউনিয়নের বাসিন্দা হওয়া উচিত, নাগরিক হওয়া উচিত। আচ্ছা, যুবকদের কর্মসংস্থানের জন্য আপনার পরিকল্পনা কি? যুবকদের কর্মসংস্থান এটা একটা অনেক বড় ব্যাপার।
এটা সময়ের ব্যাপার। যুবকদের জন্য আমাদের ক্ষেত্র তৈরি করে দিতে হবে, পরিবেশ তৈরি করে দিতে হবে। আমরা আমাদের এই একটা বড় সংখ্যক বেকার যুবকদের জন্য আমরা নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারি। অনলাইন ভিত্তিক ব্যবসার, তারপরে তাদের ব্যবসা বান্ধব আমরা একটা স্পেস তৈরি করে দিতে পারি। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ধরনের তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি। সবাইকে বিভিন্নভাবে আমরা উৎসাহিত করতে পারি। আচ্ছা, নতুন যারা বিনিয়োগ করবে, একদম নতুন বিনিয়োগকারীরা, ওনাদের জন্য আপনারা বা পৌরসভা থেকে আপনি পৌর মেয়র হলে কিরকম উদ্যোগ নেবেন? নতুন বিনিয়োগকারীরা যেন ক্ষতির মধ্যে না পড়ে, তারা যেন অন্য কারো দ্বারা বাধাগ্রস্ত না হয়। তাদের যে নিরাপদ পরিবেশ, যেই পরিবেশে তারা আপনার নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেই পরিবেশটা আমাদের নিশ্চিত করতে হবে। এই পরিবেশটা নিশ্চিত করতে পারলেই আশা করি যে আপনার যারা নতুন ব্যবসায়ী তারা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, পারস ভাই, রিসেন্টলি আমি খবরও শুনলাম। আমি মানিকগঞ্জে অনেকদিন বাইরে থাকার কারণে হয়তো বা একদম ইন্টারনাল খবরগুলো জানতাম না। রিসেন্টলি আমি শুনতে পাচ্ছি যে এটা মানিকগঞ্জে বিগত দিনের তুলনায় অপমৃত্যু, ধর্ষণ, খুন এইসব জিনিসগুলো বেড়ে গেছে। আমি জানি না এইসব জিনিসগুলো কেন বাড়ছে। তো নগর নিরাপত্তা রাখার জন্য আপনার প্ল্যান কি? নগর নিরাপদ রাখতে গেলে এই যে যে অপমৃত্যু, খুন, ধর্ষণ বেড়ে গেছে, এটার অন্যতম কারণ হলো মাদকাসক্ত। সর্বোচ্চ সংখ্যক আমাদের যুবক ছাত্ররা এখন নেশা করে মানিকগঞ্জের। প্রত্যেকটা খুনের পিছনেই দেখবেন মাদকের কোনো না কোনো সংশ্লিষ্টতা আছে। মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে পারলেই আপনি যে সুন্দর একটি সমাজ আপনি দেখতে চান, সেই সমাজ দেখতে পারবেন ইনশাল্লাহ। মাদকের এই ভয়াবহ থাবা থেকে আমাদের যুবক এবং ছাত্রদেরকে রক্ষা করতে হবে। কেন মনে হয় যে এই মাদক এত বিস্তৃতি হওয়ার, এত বিস্তার হওয়ার পিছনে কারণ কি? আমাদের সচেতনতার অভাব আমি মনে করব। আর এগুলা তো অ্যাভেলেবল হচ্ছে কিভাবে? প্রশাসনের তো ব্যর্থতা এখানে অবশ্যই আছে। প্রশাসন আপনার তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত, বেশি খেয়াল করা উচিত, বেশি খোঁজ রাখা উচিত, তাদের সোর্সের সংখ্যা বৃদ্ধি করে। অনেক সময় তো দেখি প্রশাসনের সোর্সরাও মাদকের ব্যবসা করে। হ্যাঁ, যে এই না এই ধরনের ঘটনা ঘটছে তো মানিকগঞ্জে, অ্যাভেলেবল, ঠিক আছে। অ্যাভেলেবল। হ্যাঁ, এই ধরনের মানে এই সোর্সদেরও আমাদের শনাক্ত করতে হবে, ঠিক আছে। আজকে এই যে আমরা যে মানুষ আইন হাতে তুলে নিতেছে, ঠিক আছে, মফ তৈরি করতেছে, এটার জন্য কি প্রশাসন দায় না? অবশ্যই, ওরা ঠিক চাইলেই আছে, পারতো বন্ধ করতে। প্রশাসন তো আপনার ভূমিকা রাখতেছে না প্রত্যেকটা ক্ষেত্রেই এক্স্যাক্টলি। সক্রিয়। প্রশাসনের ভূমিকা বৃদ্ধি করতে হবে। মাদকাসক্ত যেই হোক, যে দলের হোক, আর যত বড় নেতাই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। তাইলেই সম্ভব, দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চাঁদাবাজ, সন্ত্রাস, জুলুমবাজ, টেন্ডারবাজ এই ধরনের কোনো লোকরে কোনো প্রশ্রয় দিবে না, আমার সরকার দিবে না। আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যে প্রশাসনটা কিন্তু বলছে, হ্যাঁ, যে কাউকেই যেন প্রশ্রয় না দেওয়া হয়। মাদকের এবং চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু উনি একদম জিরো টলারেন্স, শূন্য সহ্য নীতি কিন্তু উনি ঘোষণা করেছেন। একটা কারণ বললেন যে মাদক, আর কি কোনো কারণ মনে হয় যে এই কারণে আহ, এই বিষয়গুলো খুব বেড়ে যাচ্ছে মানিকগঞ্জে? পারিবারিক কিছু তো সমস্যা আছেই। হ্যাঁ, এটার এটা তো আমাদের আসলে হাত কতটুকু থাকবে? হ্যাঁ, এইটার ভিতরে আসলে আমাদের হাত নেই। আমি মনে করি আমাকে আসলে যথাযথ শিক্ষা, আপনার এই আমাদের কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম না আপনার মাল্টিমিডিয়া ক্লাসরুম হুম, থাকতে হুম, হবে হুম, হুম, প্রত্যেকটা স্কুলেই। হুম। উন্নত দেশগুলিতে তাদের সন্তানদের
বাবা মারা সন্তানদেরকে মানুষ করার জন্য যে কিরকম পরিশ্রম করে, কত রিস্ক নেয়, বাবা মা যারা চাকরি করেন, কর্ম করেন, হুম, ওই মাল্টিমিডিয়া ক্লাসরুমে কিন্তু এগুলি দেখায়, হ্যাঁ সন্তানরা কিন্তু ওগুলি দেখে। হ্যাঁ হ্যাঁ, যে বাবা মারা কত পরিশ্রম করতেছে, কত রিস্ক নিছে, কত কষ্ট করতেছে। হ্যাঁ, সন্তানদের ভিতরে বাবা মার প্রতি এই যে এই ভালোবাসা, এই শ্রদ্ধা, ঠিক আছে, এই আবেগ অনুভূতি এগুলি তৈরি করতে হবে কিন্তু। ঠিক আছে, এখনকার সন্তানরা কিন্তু মাই পিতামাতার ওন রুলস, আমি না, যা ভাবি তাই, তাই হ্যাঁ, এরকম পিতামাতার জিনিস। প্রতি একটু উদাসীন, পরিবারের প্রতি একটু উদাসীন। ঠিক আছে, এই মানে মাদকের আসক্তি, আর মাদকের চাইতেও মোবাইলের স্মার্টফোনের যে আসক্তি, স্মার্টফোনের আসক্তি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। এটা একটা অন্যতম কারণ। এই মাদক আর স্মার্টফোন, এই দুইটা অন্যায় একত্রিত হয়ে, এরা একাকার হয়ে আমাদের পুরো সভ্যতারে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুবক সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মোবাইলের কথা যখন বললেন, আরেকটা জিনিস বললেন, সেটা হচ্ছে অনলাইন জুয়া। হুম। অনলাইন জুয়াটাও কিন্তু আমি এরকমও দেখছি আমার এলাকার মধ্যে, যে দেশের বাইরে থেকে অনেক অনেক টাকা নিয়ে আসছে, কিন্তু অনলাইন জুয়ার কারণে পুরো নিঃস্ব হয়ে গেছে লোকটা, পুরো নিঃস্ব হয়ে গেছে। তো এগুলা শুধু এরকম না, স্কুল থেকে, কলেজ থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত এই ধাপার মধ্যে পড়ে গেছে, এই অনলাইন জুয়ার মধ্যে। মানে আমার খেয়াল আর কি, যে এই আমাদের সরকারের এই উদ্যোগ নেওয়া উচিত, এই অনলাইন ভিত্তিক জুয়ার যতগুলি সোর্স আছে এগুলি কি ব্লক করা যায় না, এগুলি কি আটকানো যায় না? অবশ্যই যায়, কিন্তু কেন হচ্ছে না আমি এটা বুঝতে সেই পারতেছি না। উদ্যোগটা মানে গ্রহণ করে আমার সরকার। ইভেন বলছিল তো, আমি আপনাদের একজন মন্ত্রী, সে পার্লামেন্টে একদম বলল যে অনলাইন জুয়া আর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সংসদের মধ্যে বলছিল কথা। গ্রহণযোগ্যতা এবং ভালো লাগছিল আমার, যে না, আসলে গ্রহণযোগ্যতা আছে। সে মাদক আর হচ্ছে অনলাইন জুয়া, যে দুইটা খারাপ জিনিস, সেটা জিরো টলারেন্স করে দিচ্ছে। কিন্তু এটা বাস্তবায়ন আসলে আমার মনে হয় কতটুকু হচ্ছে, আমি একদম না, পুরা এইটারে শুধু আপনার মানে প্রশাসন এককভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। ওই ওই পরিমাণ প্রশাসন, পর্যাপ্ত মানে জনবল কিন্তু আমাদের দেশে নাই। এটা আমাদের এই আইসিটি ইন্টারনেটটারে যারা নিয়ন্ত্রণ করে, ডেটা যে নিয়ন্ত্রণ করে, আমি চাইনা দেখছি আমাদের এখানে বাংলাদেশে 19 কোটি আমরা হুম, মানুষ, চাইনায় কত 150 কোটি। ওই চাইনায় কিন্তু ফেসবুক নাই, ওগো শুধু নিজস্ব একটা অ্যাপ আছে উইচ্যাট, উইচ্যাট ইউজ করে ওরা। ওদের সাথে কিন্তু মানে আন্তর্জাতিক মানে ওই বিশ্বের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। হুম, হ্যাঁ, ওরা ওদের মতো করে অ্যাপস ইউজ করে, মানে নিজেদের নেট ইউজ করে। ঠিক আছে, আমাদের যেমন এই ফেসবুকটা আমাদের যতখানি সমাজে আমাদের সভ্যতার দ্বার প্রান্তে আনতেছে, ঠিক ততখানি কিন্তু আমাদের কিন্তু আবার ব্যাকফুটে নিয়ে যাইতেছে। আমরা ভালো জিনিসও শিখতেছি, কিন্তু আমরা খারাপ জিনিসও শিখতেছি। আর- এই খারাপ জিনিসগুলিরে শুধু ফেসবুকের এই খারাপ জিনিসগুলিরে শুধু আপনার নিয়ন্ত্রণ করতে হবে, তাইলে সম্ভব। পারভেজ ভাই, আপনার প্রযুক্তির বিষয়ে খুব আগ্রহ। আমি আপনার সাথে এতক্ষণ কথা বললে যতটুকু বুঝতেছি, আপনার প্রযুক্তির বিষয়ে খুব অ্যাক্টিভ হতে যাচ্ছেন। সো অ্যাজ ওয়েল আমি জিজ্ঞাসা করি আপনাকে যে ডিজিটাল পৌরসভা বলতে আপনি কি বোঝেন? তা আপনার অ্যান্সার কি থাকবে? ডিজিটাল পৌরসভা হচ্ছে একটি আধুনিক তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থাপনা সম্পন্ন একটি পৌরসভা, হুম, যেখানে মানুষ সহজেই তার যে নাগরিক সুযোগ সুবিধাগুলি, বিভিন্ন ব্যাপারে আপনার তথ্যগুলি আপনার জানতে পারবে এবং তাৎক্ষণিক আবার সমাধান করতে পারবে। আচ্ছা আচ্ছা। ডিজিটাল পৌরসভা। আহ, ঠিক আছে, নাগরিকদের যে আপনার সেবাগুলা, এখন বেশিরভাগ পৌরসভার সেবাগুলাই হচ্ছে ইনস্ট্যান্ট, যে মানে সশরীরে যে করতে হয়। তো এগুলা কি অনলাইনে হ্যাঁ বা অবশ্যই, আনার প্ল্যান হ্যাঁ আছে? অবশ্যই অবশ্যই। অনলাইনে আপনার তার নাগরিক যে তাদের তথ্যগুলি জানা প্রয়োজন, অনলাইনে জানতে পারবে। অনলাইনে তাদের আপনার এই জমির খাজনা, হ্যাঁ, তাদের জমির খারিজ, এগুলি অনলাইনে করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর স্মার্ট সিটি গড়তে আপনার কি কি পদক্ষেপ নেবেন?
মানিকগঞ্জ পৌরসভা? স্মার্ট সিটি একটা মানে বড় উদ্যোগ, অনেক কিছুর আপনার সমন্বয় ঘটাইতে হইব। হ্যাঁ, স্মার্ট সিটি একটা মানে সুদূর প্রসারী একটা পরিকল্পনা। এটার ভিতরে আমাদের রাস্তাঘাটের আধুনিকায়ন, আধুনিক তথ্য সম্বলিত আমাদের পৌরসভার থাকতে হবে, স্বাস্থ্যসেবা থাকতে হবে। এক কথায় যে মানে আমি চট্টগ্রাম পোর্টে দেখছি যে আপনার ওয়ান স্টপ সার্ভিস, যে এক জায়গায় আসলেই মানুষ সব সুযোগ সুবিধা, সব ধরনের সমস্যা এক জায়গার থেকে সমাধান। আচ্ছা আচ্ছা। এই ধরনের একটা ব্যবস্থাপনা পৌরসভায় থাকতে হবে এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি পৌরসভা। বিশেষ করে আমি যেগুলো বলছি, আপনার রাস্তাঘাট, ড্রেনেজ, হ্যাঁ, পয় নিষ্কাশন প্রণালী, আপনার নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্য, ঠিক আছে, সন্তানদের আপনার একটা সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠানে, নিরাপদ প্রতিষ্ঠানে পড়ালেখা করা, এই সব কিছু সমন্বয়ে কিন্তু আপনার একটা স্মার্ট একটি মডেল পৌরসভা হবে। পৌরসভা। তো এটা কি মানে একদম শুরুর দিকে আমরা মানে একটু আশ্বাস রাখতে পারি যে আপনার হাত দিয়ে এটা শুরু হবে? হয়তো অনেক লং টাইম প্রসেস এটা, বাট আপনার হাত দিয়ে শুরু হবে এটা, এটা কি আশা রাখতে পারি? এখন তো মেয়র কি হবে এটা তো আল্লাহ তাআলা যদি আল্লাহ জানে। রাব্বুল আলামিন করে। যদি আল্লাহ করেন আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। যে পরিচ্ছন্নতা এটা আমার হলো মানে এটার ব্যাপারে আমি একদম সর্বোচ্চ হান্ড্রেডে থাকবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমি বলছিও কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ। যে আমি যদি মেয়র হই প্রতিদিন 1 ঘন্টা আমি নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মানিকগঞ্জকে আরো সুন্দর আধুনিকায়ন করার যে মাস্টার প্ল্যান, আমার পডকাস্ট কিছু শেয়ার করবেন আজকে যে কি কি মাস্টার প্ল্যান আছে আপনার, নাকি এটা পরেই থাক? আমি চাই আসলে একটি আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত একটি পৌরসভা বিনির্মাণ করতে হবে আমাদের, যেখানে প্রত্যেকটা নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো বৈষম্য থাকবে না। আচ্ছা। মানে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে হুম, এবং প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যবসায়ের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা থাকবে। আচ্ছা। বৈষম্য দূর করতে হবে আমাদের পৌরসভা থেকে। এটা আসলে একটা গোপনীয় বিষয় আমি দেখছি। ঠিক আছে, এই আমরা বৈষম্য দূর করে আমাদের একটা মানে পরিচ্ছন্ন আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পন্ন হুম, একটি আপনার সুন্দর একটা নিরাপদ বসবাসযোগ্য হুম, একটা নগর আমাদের গড়তে হবে, যেখানে প্রত্যেকটা নাগরিক আমাদের মা বোনরা নিরাপদে বিচরণ করতে পারবেন, ব্যবসায়ীরা আপনার নিরাপদে ব্যবসা করতে পারবেন। আর সুন্দর প্রত্যেকটা স্কুলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে আপনার কোনো মাদকের হাতছানি থাকবে না, যেখানে শিশু সন্ত্রাস থাকবে না। একটি সুন্দর ক্লাসরুমে, একটি সুন্দর স্কুলে তারা তাদের পড়ালেখার কার্যক্রম পরিচালনা করবে। আর প্রত্যেকটা পৌরবাসী তাদের যে অধিকার, আপনার নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, এগুলি ভোগ করবে তারা ইনশাল্লাহ। এদিকে সর্বোচ্চ সচেষ্ট থাকবে। ওকে। দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থান কি? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতি করুন না, দুর্নীতি কাউরে করতে দিব না। আচ্ছা আচ্ছা। আর আপনার মাধ্যমে আরেকটা মেসেজ দেয় পৌরবাসীদের, যারা দুর্নীতি করতে চান বা অনিয়ম করে হুম আপনার বিশেষ সুযোগ সুবিধা যারা নিতে চান, হুম। তাদের ভোট আমি চাই না, তাদের ভোট আমার প্রয়োজন নাই। আচ্ছা। এটা সম্মান দাও। ঠিক আছে, হ্যাঁ, তাদের ভোট প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ তাআলা যদি আমাকে মেয়র বানায়,
আমি অনৈতিক সুযোগ সুবিধা আমি কাউরে দেব না। ওয়াও, এটা আপনার মাধ্যমেই মানিকগঞ্জ পৌরবাসীকে জানাইলাম, যারা অনৈতিক সুযোগ সুবিধা আশা করে বা বিগত সময়ে বিভিন্ন মেয়রের কাছ থেকে নিছে, তারা যেন দয়া করে আমার ভোট না দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই। এরকম কথাগুলো আসলে গ্রহণযোগ্য এবং খুব সুন্দরতম। বাংলাদেশে এরকম হোক সেটা সবাই চায়। দুর্নীতি এত পরিমাণ ছড়ায় গেছে প্রত্যেকটা খাতে, সরকারি খাতে, এটা খুব কষ্টদায়ক, দুঃখদায়ক। ব্যাধিতে রূপ নিছে। এক্স্যাক্টলি। আমরা কেন জানি ক্যান্সারের মতো এটা চাইলেও সরাইতে পারি না। আসলে ওই পর্যায়ে যারা আছে, যারা হচ্ছে সরানোর চাইলে পারে, তাদের কোনো আছে, এগুলি একাধিক কারণ আছে। অনেক কারণ আছে। একাধিক কারণের মধ্যে কয়েকটা কারণ বলি। এখানে আমাদের নিজেদেরও কিছু ভুল আছে, নিজেদের কিছু সমস্যা আছে। আমরা কেন জানি একটু গিভ অ্যান্ড টেকে আশ্বস্ত না হয়ে গেছি, বিশ্বস্ত হয়ে গেছি আর কি। হ্যাঁ। আমরা সাধারণ অনেক মানুষ। এখন আমি পৌরসভায় নির্বাচন করুন, আমার যদি মেয়র হইতে যায়, যদি আমার 10 কোটি টাকা খরচ করতে হয়, ঠিক আছে, আমি কিন্তু সেবার জন্য কিন্তু মেয়র হইতে চাইতেছি। যদি আমার উদ্দেশ্য ঠিক থাকে যে আমি জনগণের সেবা করুন, তাহলে আমার এই জনগণের সাধারণ মানুষের অন্তত প্রার্থীর ব্যাপারে এইটুকু সিদ্ধান্তে এইটুকু বুঝতে হইব যে প্রত্যেকটা প্রার্থী আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই তো এই শহরেরই আমরা যারা প্রার্থী, তাদের আমাদের কিন্তু ছোটবেলা থেকে আমরা এখানে বড় হয়েছি। আমাদের অতীত থেকে আজ পর্যন্ত আমরা কে কি করছি, কে কতটুকু সৎ ছিলাম, কে কতটুকু দুর্নীতি করছি, এইটুকু অন্তত জানি পৌরবাসী জানার চেষ্টা করে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা প্রার্থী যারা প্রার্থী হয়েছি বা আরো হোমো, প্রত্যেকের ব্যাপারেই আমাদের পৌরবাসী জানা থাকতে হবে কার চরিত্র কিরকম, কে কতটুকু দুর্নীতি করছে, কে কতটুকু করে নাই। এই যাই না শুই না যোগ্য লোককে জানি ভোট দেয়, টাকার বিনিময়ে জানি কেউ ভোট কাউরে না দেয়। এটাই। হ্যাঁ, আমি যদি এখন আমার 10 কোটি টাকা খরচ করে মেয়র হই, আমি তো হয়েছে এই চেষ্টা করবো আমার টাকা রিকভারি করার জন্য। স্বাভাবিক। টাকাটা উদ্ধার করতে হবে আমার, তাহলে হ্যাঁ। আমার দুর্নীতি করতে হবে। আবার কি চিন্তা করে মেয়ররা, আবার কোন বলবলি করে, সে চিন্তা করে আমি দ্বিতীয়বার মেয়র হবো, তাহলে আগামীবার আমার নির্বাচন করতে গেলে আমার আরো 10 কোটি লাগবো, আবার আরো 10 কোটি টাকার ধান্দা করে 20 কোটি টাকা। তো এই মেয়র আবার চিন্তা করে যে আমি তো 10 কোটি টাকা খরচ করে যে মেয়র হইলাম, এই টাকা যদি আমি ব্যবসায় ইনভেস্ট করতাম, অনেক তো আমার 2 কোটি টাকা লাভ হতো। আরো 2 কোটি যোগ হইলো, তাহলে 10 আর 2 কোটি হলো লাভ। ইনভেস্ট করলাম 10 কোটি আর 2 কোটি লাভ নিলাম, এই 10 কোটি 12 কোটি। 12 কোটি। আর পরবর্তী নির্বাচনে তো আমার আবার 10 কোটি লাগবে, আরো 10 কোটি। আরো 10 কোটি, 22 কোটি যুক্ত হইলো। 22 কোটি টাকা তো মেয়র নিল। 22 কোটি টাকা মেয়র নিতে গেলে প্রত্যেকটা কাউন্সিলরে তো 2-4 কোটি টাকা করে সুযোগ সুবিধা দিতে হবে, আত্মসাৎ করার, দুর্নীতি করার, দিতে হবে না? তাহলে একটা পৌরসভার কি উন্নয়ন হবে? এটাই। হ্যাঁ, এটাই। এইভাবে দুর্নীতিটা সরে যায়, এইভাবেই আপনার আসলে এটা একটা ব্যাধির মতো, ক্যান্সারের মতো। আস্তে আস্তে পুরা শরীরে যেভাবে ছড়ায় যায়, দুর্নীতিও তাই। ওই পৌরসভার যারা কর্মকর্তা কর্মচারী আছে, তারাও এই তখন একই চিন্তা করে। অতিরিক্ত সুযোগ সুবিধাগুলি নিয়ে থেকে আমরা যখন পৌরবাসী এবং আমরা যারা প্রার্থী আছি, সবাই যদি সচেতন হই, তাহলে একমাত্র সম্ভব। আচ্ছা পারভেজ ভাই, যদি আপনি পৌর মেয়র হন, তো সেক্ষেত্রে কি যে পৌরসভার খরচ খাতগুলা, এগুলা কি আপনার জনগণের সামনে প্রকাশ করার কোনো প্ল্যান আছে আপনার? নিঃসন্দেহে তো এটা কিভাবে করবেন? এটা তো ওপেন, একদম উন্মুক্ত থাকবে। উন্মুক্ত আমার থাকবে। হ্যাঁ, পৌর প্রত্যেকটা খাত, আমি কোন খাতে কত টাকা আমি ব্যয় করব, বাৎসরিক ব্যয় কত হবে, এটা জনগণের জানা থাকতে হবে। অবশ্যই, এর জন্য বলছি আমি। ঠিক আছে, আমি ওখান থেকে যদি কম করি, জনগণ বুঝতে পারবে। আর ওটার লগে যদি আমি সংযোজন করি, সেটাও তো জনগণ জানতে পারবে। এটা তো উন্মুক্তই থাকা উচিত। আচ্ছা, পৌরসভার মধ্যে মানে শুধু পৌর মেয়র হতে থাকে না, আরো অনেকেই থাকে। তো এখানে যে স্বজনপ্রিয়তা বা কি বলে আত্মীয়করণ, এইসব জিনিসগুলা আই থিঙ্ক আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ, ওয়ার্ডগুলা। এটা তো তো এই ওয়ার্ডগুলা বুঝতে পারতেছেন যখন, তো এগুলা কি নির্মূল করার আপনার? এটা তো সর্বপ্রথম বাদ দিতে হবে। আচ্ছা। ঠিক আছে, এই একটা তো এটাও দুর্নীতি। হুম হুম হুম।
এটাও দুর্নীতি। ঠিক আছে, আমি আমি মেয়র হইলে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই স্বজনপ্রীতি, দুর্নীতি, এই সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি একটি মানে সবার জন্য, প্রত্যেকের জন্য সমান সুযোগ সুবিধা সম্বলিত একটি পৌরসভা নির্মাণ করার জন্য, সেটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। পারভেজ ভাই, জনগণ আপনাকে কেন বিশ্বাস করবে? জনগণ আমাকে বিশ্বাস করবে আমার অতীত কর্মকাণ্ডের জন্য, আমাকে বিশ্বাস করবে আমার পূর্বের কমিটমেন্টের জন্য, আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি পূর্বে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার যাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি বাস্তবায়ন করে থাকি, কর্ম করে থাকি, তাহলে জনগণ আমাকে বিশ্বাস করবে। আর যদি আমার কথা কাজে মিল না থাকে তাহলে বিশ্বাস করবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, এই কোশ্চেনটা আপনার জন্য অনেক একটু কঠিন হয়ে যাবে, তাও বলি। সেটা হচ্ছে, দল থেকে যদি আপনাকে মনোনয়ন না দেয়, তো সেই ক্ষেত্রেও কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? জাতীয়তাবাদী দল আমার আজকে এই পর্যন্ত আসছি এই দলের থেকেই। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি আমার জাতীয়তাবাদী এই দলের প্রতি এই আমার যে ত্যাগ, আমার যে শ্রম, আর জনগণের যে, আমার পৌরবাসীর যে প্রত্যাশা, ইনশাল্লাহ দল আমাকেই সমর্থন করবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, অ্যান্সার কিন্তু আসলো না একদম ডাইরেক্টলি। আমি যদি ওয়ার্ডটা ইউজ করছিলাম, যদি না দেয় সেই ক্ষেত্রে কি করবেন? না, দলের সিদ্ধান্তের উপরে তো দেওয়ার আসলে সক্ষমতা কারোই নাই। ওকে। ঠিক আছে, যারা দলকে বিশ্বাস করে, জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, ঠিক আছে, তারা তো দলের ঊর্ধ্বে কেউ যেতে পারে না। শৃঙ্খলা কোনোভাবেই ভঙ্গ করা যাবে না। ঠিক আছে। আচ্ছা ভাই, এমন কোন সিদ্ধান্ত আছে এ পর্যন্ত যেটা এখনো পর্যন্ত অনুশোচনা করেন, যে না, এই সময় এই ডিসিশনটা যদি না নিতাম তাহলে আজকে আমি হয়তোবা আমার লাইফে এরকম হতো না? নিঃসন্দেহে শেয়ার করা যাবে? যাবে। বলেন যাবে না একটু। কেন? মানে আমি কিন্তু আমার কথাই বলছি যে রাজনীতি কোন সময় থেকে করা উচিত। হুম। রাজনীতি আসলে কিন্তু কলেজ ন্যূনতম। হুম, হ্যাঁ, যে যারা দেশ নিয়ে চিন্তা চেতনা করবে, যারা দেশের কথা ভাববে, দেশের মানুষের কথা ভাববে, দেশের উন্নয়নের কথা ভাববে, তাদের প্রথম দায়িত্ব কি জানেন? রাজনীতি করার আগে পড়ালেখা শেষ করা, এক্স্যাক্টলি। সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করা। আমি একটা দেশের বিভিন্ন বিভিন্ন সাইড থাকে, হ্যাঁ, বিভিন্ন দিক থাকে উন্নয়নের, ডেভেলপমেন্টের। ঠিক আছে, তো ওই যে যে বিষয়ে সেবা করতে চাই দেশের, তার সেই সাবজেক্টে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, তাহলেই আপনার সম্ভব। আচ্ছা, এখন খুব কম সময়ে উত্তর চাচ্ছি আমি। একদম এক কথা উত্তর যেগুলো বলে সেগুলো আজকে আপনার সাথে শুনবো। সেটা হচ্ছে, আপনার আদর্শ নেতাকে আমি একটু দেখে দেখে বলি। আমার আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা, সবচেয়ে বড় অনুপ্রেরণা কে দেয় রাজনীতি করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে, আমাদের সব দিক থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার সবচেয়ে কাছ থেকে পান? বেশি অনুপ্রেরণা দেয় আমার পরিবার, আমার স্ত্রী। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সে হলো সর্বোচ্চ বেশি সহযোগিতা করে আমাকে। আচ্ছা। আম, সব মেয়র হিসেবে যদি আল্লাহ করে আপনার মেয়র হন, তাহলে মেয়র হিসেবে আপনার সফলতার মাপকাঠি কি হবে? সফলতার মাপকাঠি হবে যখন পৌরবাসী প্রত্যেকটা ব্যক্তি যে আমাকে সফল মনে করবে, আচ্ছা, আচ্ছা, তখনই আমি বুঝবো যে না, আমি সফল হয়েছি। আচ্ছা। রাজনীতিতে কি টাকা ছাড়া সফল হওয়া সম্ভব? হ্যাঁ বা না তো উত্তর চাই। সম্ভব। সম্ভব। ও। সম্ভব। আপনার জয়ের সবচেয়ে বড়
কারণ কি হবে বলে আপনি মনে করেন? ভালোবাসা। আচ্ছা, আহ, আমি তো মানুষের কথা রিপ্রেজেন্ট করার জন্য আসি, এখন একটু বড় হবে কথাটা। এটা হচ্ছে কি, বেশিরভাগ মানুষ বলে যে মানুষ নির্বাচনের আগে সবাই প্রতিশ্রুতি দেয়, পরে ভুলা যায়। তো আপনি কি আলাদা? আপনি কি জায়গায় এখানে আলাদা? আলাদা না, আমি যতটুকু পারবো ঠিক ততটুকুই আমি প্রতিশ্রুতি দিব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে যেটা বলবে, যা চাবে, আমি কিন্তু সেটা দেই না কাউরে। হ্যাঁ, আমি সেটা বলবো না। আচ্ছা আচ্ছা। ভোট দিক বা না দিক তার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়া, ঠিক আছে, মেয়র হওয়ার প্রয়োজন আমার নাই। আচ্ছা আচ্ছা। ওকে, তরুণ ভোটারদের উদ্দেশ্যে, একদম যারা এবার ফার্স্ট ভোটার, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? তরুণরাই তো সব, কারণ তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, আমাদের দেশ, আমাদের জাতির নেতৃত্ব দিবে। আমার পৌরসভায় যারা তরুণ আছেন তারা পৌরসভার নেতৃত্ব দিবেন। এই পৌরসভাকে আপনার আধুনিক করার কল্পে একটি উন্নত একটি মডেল পৌরসভা, জনবান্ধব পৌরসভা, এই স্বপ্নগুলি কিন্তু তরুণদের মাধ্যমে, তরুণদের আকাঙ্ক্ষার মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে। হ্যাঁ, তরুণরাই পারে একমাত্র সঠিক সিদ্ধান্ত নিতে এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে। তরুণদেরই মূল ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, 10 বছর পর, 10 বছর বেশি হয়ে যাচ্ছে, আমি 5 বছর দিচ্ছি, 5 বছর পর মানিকগঞ্জকে কোথায় দেখতে চান? 5 বছরের মানিকগঞ্জকে আমি কি বলুম, এক কথায় ন্যূনতম অন্য অন্য জেলার যে পৌরসভা, ওই রকম পৌরসভায় দেখতে চাই। আচ্ছা। এই হতাশ হয়ে গেলেন আমার কথা নাকি? আমি আমরা আর একটু বেশি ভাবছিলাম। আমরা এখনো আপনার 20 বছর পিছিয়ে আছি অন্য অন্য পৌরসভার। তো অবশ্যই। বাংলাদেশে যে অন্য অন্য পৌরসভাগুলি আছে, ওই সব পৌরসভার থেকে আমরা মানিকগঞ্জ 20 বছর পিছিয়ে আছি। যে কারণে এই 5 বছরে 20 বছর কভার করার চেষ্টা করতে হইব। তারপর যে ঢাকার কারণে এত আমি কাছে, তাদের ঢাকার সমানে এত সমানে কাছে। থাকতে চাইতেছি। ঢাকার এত কাছে এই পৌরসভাটা, মানে ঢাকার থেকে কত দূরই, সবচেয়ে কাছের পৌরসভার মধ্যে একটা মানিকগঞ্জ, ঢাকার। একদম শেষের দিকে আমার পডকাস্ট, একদম শেষের দিকে। উন্নয়ন না হওয়ার পিছনে হুম। সবচেয়ে আরেকটা প্রতিবন্ধকতা আছে, এইটা ভাইয়া মানে প্রশ্নের বাইরে বলতেছি। বলেন, অবশ্যই বলেন। কেন এইটা আমার এটাই মানিকগঞ্জবাসীরে পডকাস্ট। আমি মানিকগঞ্জবাসীরে আমি সবসময় আহ্বান জানাই, সবসময় বলি, আমরা মানিকগঞ্জের মানুষ অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, বেশি পরিমাণ ভদ্র। এত ভদ্রতা ভালো না। আমরা মানিকগঞ্জবাসী, আমরা নিজেদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে আদায় করতে হয়, আমরা সেটা শিখি নাই। এটা আমাকে মানিকগঞ্জবাসীর ব্যর্থতা। আপনার মাধ্যমে মানিকগঞ্জবাসী আমার এই বক্তব্য শুনবে। হ্যাঁ, আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে, কিন্তু আমি না বললে পারলাম না সত্যি কথা। যে এটা আমাদের মানিকগঞ্জবাসীর ব্যর্থতা, যে আমরা আমাদের অধিকার আমরা আদায় করতে পারি না। এই অধিকার আদায় শিখতে হবে মানিকগঞ্জবাসীকে। রাজপথে শুধু সহিংসতা করে কিন্তু অধিকার আদায় করা যায় না। আপনি মানববন্ধন করতে পারেন, আপনি সাংবাদিক সম্মেলন করতে পারেন, সমস্যা নাই তো। অনেক সুন্দর সুন্দর আপনার ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে পারি না, আমরা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না, আমরা মানে কোনো অন্যায়ের বিপক্ষেই আমরা মানিকগঞ্জবাসী ঐক্যবদ্ধ না। এটাই আমাদের মানিকগঞ্জের বড় ব্যর্থতা। এই কারণেই আমাদের মানিকগঞ্জের কোনো ডেভেলপমেন্ট হয় না। আর আরেকটা প্রবলেম আছে এটার সাথে, মানে অধিকার আদায় তো করতে পারি না, এটাতে একটা ব্যর্থতা আছেই। আর আমরা প্রত্যেকের ক্ষতির জন্য অন্যতম কারণ। আপনি ভালো আছেন, আপনি উপর দিকে উঠে যাইতেছেন, এটা আমার ভালো লাগতেছে না, আমার কাছে কষ্ট লাগতেছে যে আমার পাশের বাড়ি ও তো 5 তলা বিল্ডিং করে ফেললো, আমি তো দোতলাও করতে পারলাম না। তাহলে এর কিভাবে আটকানো যায়? ঈর্ষা। এই যে হিংসা, একটা প্রতিহিংসা, এই প্রতিহিংসাটা কিন্তু শুধু আমরা আমাদের ক্ষেত্রেই, আমরা মানিকগঞ্জের যারা আমাদের ক্ষেত্রেই,
অন্য জেলার থেকে যারা চাকরি করার জন্য মানিকগঞ্জে আসছে তাদের ক্ষেত্রে না, কিন্তু তাদেরকে আমরা কিন্তু দেবতা মনে করতেছি, প্রভু মনে করতেছি, তাদেরকে আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটি দিতেছি। আপনি খেয়াল করে দেন, অন্য জেলার থেকে যে সকল কর্মকর্তারা মানিকগঞ্জে আসে চাকরির জন্য, কেউ মানিকগঞ্জ ছেড়ে চলে যাইতে চায় না। কেন যায় না? ওই ফ্যাসিলিটি গুলো কি আছে এই মানিকগঞ্জ জেলায়? কিছুই নেই। কিছুই নাই, তাই না? আমরা মানিকগঞ্জের যারা স্থানীয়, আমরাই তো আমাদেরই বিতৃষ্ণা এসে গেছে যে এই জেলার প্রতি, যে এটা কোনো জেলা হইলো, কি আছে এই জেলায়? ও তারাই শেষের এই জায়গায় আপনার এই জেলার আপনার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, কোথার থেকে আছে এই ভালোবাসা? তাদেরকে আমরা ভালোবাসা দিতেছি, কিন্তু আমরা আমাদেরকে ভালোবাসতে পারতেছি না। আপনার মাধ্যমে মানিকগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান, আমরা আগে নিজেরা নিজেদের ভালোবাসি। আমরা নিজেদেরকে নিজেরা যখন ভালোবাসতে পারবো, আমরা তখনই মানিকগঞ্জ, আপনারা যে মানিকগঞ্জ, আমরা যে মানিকগঞ্জ দেখতে চাই, একটি আধুনিক, একটি উন্নত, একটি মডেল জেলা, সেই জেলা আমরা দেখতে পারবো। নিজেদের প্রতি নিজেরা আকৃষ্ট হই, আমাদের প্রতি আমরা ভালোবাসা বৃদ্ধি করি এবং ঐক্যবদ্ধভাবে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, রুখে দাঁড়াই। ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত মানিকগঞ্জ আমরা পাবো। ধন্যবাদ ভাই। আমার পডকাস্ট একদম শেষের দিকে, একদম লাস্টের দিকে আমার পডকাস্ট। কিছু কথা যদি একদম বলতে চান, একদম লাস্ট কথা বলে দিয়েছেন সবকিছু। শেষ। হচ্ছে সবচেয়ে বড় কথা, ধন্যবাদ ভাই। আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম। আমি আসার সময় যখন আপনি শুট করতে আসবো তখনও বলতে লাগছিলাম যে ভাই আমি খুবই ভালো লাগছে আমার এই কারণে যে আমি এরকম একটা মানুষের ইন্টারভিউ নিব আজকে, অথবা পডকাস্ট করবো যার সাথে, যে হচ্ছে জনমানুষের মানুষ। মানে আমার আপনি আসলেই মাটির মানুষ। ভাই, আপনার সাথে আমি এতক্ষণ কথা বললাম, এতক্ষণই করলাম। আমার মূল কথাটা হলো, আমার মেয়র হওয়া না হওয়াটা বড় বিষয় না। কোনো মানে প্রতারক, দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি, কোনো বাটপার, কোনো সুবিধাবাদী, কোনো মিথ্যা আশ্বাসকারী, এই ধরনের কোনো লোক জানি মেয়র হইতে না পারে, কোনো ওয়ার্ডের কাউন্সিলর হইতে না পারে। আমার চেষ্টা কিন্তু এইটা। জি ভাই। মেয়র হওয়াটা বড় সফলতা না, ঠিক আছে? ভালো মানুষ মেয়র হইব, এইটাই বড় সফলতা আমার দৃষ্টিতে। আমার নিজের মেয়র হওয়াটা বড় সফলতা না। আমি চাই একজন যোগ্য মেয়র এবং প্রত্যেকটা ওয়ার্ডেই যোগ্য কাউন্সিলর আসুক, প্রত্যেকটা ইউনিয়নে যোগ্য চেয়ারম্যান, যোগ্য মেম্বার আসুক, যারা জনগণের কথা ভাববো, যারা মানুষের সেবার কথা ভাববো, যারা দুর্নীতি করব না। আমি নির্বাচন করে আমি তো মানুষের সেবা করতে গেলে আরো ডাউনে নামো, অর্থনৈতিকভাবে কিন্তু আমি আরো নিচ দিকে নামো, অথচ জনপ্রতিনিধি যেই হয় সেখানে উপর দিকে উঠে যায়। কিভাবে উঠে আমার তো হিসাবে মেলে না। হ্যাঁ, সেবা করতে তো খরচ হয়, টাকা হয়, টাকা লাগে। জি ভাই। ঠিক আছে, আমি একটা আসলেই মানে সামগ্রিকভাবে আমি একটা পরিবর্তিত, আমি একটা মানিকগঞ্জ দেখতে চাই। দরকার, আমরা পিছাই রয়েছি। আমাদের মানিকগঞ্জের মানুষ অন্য অন্য জেলা ঘুরে কম, অন্য অন্য জেলাগুলির প্রতি তার ধারণা কম। এক্স্যাক্টলি। আর ধারণা কম দেখেই নিজের কতটুকু পিছে আছে এটা বুঝতে পারে না। হ্যাঁ, আমরা কতটুকু পিছিয়ে আছি এটা আমরা বুঝতে পারি না। পারস ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে একটু সময় দিলেন, দ্য ডেইলি বাস উইথ আলী নূরকে সময় দিলেন। আহ, আপনার জন্য অবশ্যই শুভকামনা রইলো, থ্যাংক ইউ আপনার ভাইয়া। পরবর্তী সময়ের জন্য অবশ্যই শুভকামনা রইলো। আর অসংখ্য ধন্যবাদ আমাকে এবং আমার যে শো, এই শোকে সময় দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে আমার ভাইয়ের ধন্যবাদ। মানে এই কথাগুলি অন্তরে অনেক দিন জমা ছিল, এই কষ্টগুলি আজকে সবগুলিই বলছি। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আমার আচ্ছা, ভাইয়া আর একটা আমি রিকোয়েস্ট কিন্তু করবো আপনাকে, এই রিকোয়েস্টটা রাখবেন আমার। সেটা হচ্ছে পৌর মেয়র হওয়ার পর আমার সাথে আরেকটা পডকাস্ট করবেন। ওটা তো আল্লাহ তাআলা ভালো জানে ভাই। যদি ঠিক হতে আছে, পারেন আমার সাথে একটা পডকাস্ট আমি আপনাকে পাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। যদি আল্লাহ বানায়। হ্যাঁ আল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। দোয়া রাখবেন ভাই। ইতিপূর্বে আমার শেষ হয়ে গেল আমার পডকাস্ট। আমার অতিথি ছিল আজকে পারুস ভাই। সবাইকে ধন্যবাদ
আমার পডকাস্ট দেখার জন্য। আজকে খুব বেশি কিছু বলে আমার পডকাস্ট শেষ করবো না। দিন শেষে শুধু একটা কথাই বলবো যে দেশকে ভালোবাসুন, দেশকে ভালো রাখুন। দেশের যত ভালো কাজ আছে এই ভালো কাজে অংশগ্রহণ করুন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।